দিয়েছে যে একটা গন্তব্যে গিয়ে আমি পৌঁছাবই। তো জিনিসটা পাগলামি। আজকে খেয়াল করে দেখেন এই পুরো বিশ্বকে যারা বদলে দিয়েছে, এডিসন, এই যে লাইটের যে আলো আমরা এখন অন্ধকারে, বাট আপনি আমাকে আলোকিত দেখতে পাচ্ছেন বিকজ অফ লাইট। এই লাইটটা না থাকলে কিন্তু আজকে এই ক্লাসটা করানো যেত না। ইভেন আমরা যে জুমের থ্রুতে সারা বিশ্ব থেকে আমরা একত্রিত হয়েছি, সৌদি আরবিয়া, জাপান, দুবাই, বিশ্বের অনেকগুলো দেশ থেকে আমাদের সাথে আজকে প্রোগ্রামে আছেন। বাংলাদেশের একদম নওগাঁ থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেশের একদম মানে একদম রিমোট এরিয়াগুলো থেকে আপনারা জয়েন করেছেন কি সেটি থ্রুতে, জুমের থ্রুতে। এই জুমটা একটা পাগলামি ছিল। জুমের যে ফাউন্ডার, উনি ওনার যে ফিয়ান্সে বা ওনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল, তাকে না দেখে উনি থাকতে পারতো না। প্রত্যেক দিন সে প্রায় 6 থেকে 8 ঘন্টা ট্রেন জার্নি করে দেখা করতো। তখন উনি চিন্তা করলো যে এমন একটা কিছু যদি আবিষ্কার করা যায় যেটার মাধ্যমে আমি আমার বান্ধবীর সাথে বা আমি আমার ওয়াইফের সাথে নিয়মিত কমিউনিকেশন করতে পারবো, একদম ফিল লাইক আমরা বাস্তবে বসে আড্ডা দিচ্ছি। সেই চিন্তা করে কিন্তু তারা জুম বানায় ফেলছে। আজকে দেখেন উবার, তারা নিজেরা নিজেদের গাড়ি নিয়ে কষ্ট অনুভব করছিল, সেই কষ্ট থেকে তারা আহ, গাড়ি বানায় ফেলছে। তো এইভাবেই দেখেন, তার মানে প্রত্যেকটা মানুষের পাগলামির বদলতে কিন্তু আমরা এত সুন্দর একটা পৃথিবী পেয়েছি। তো আজকে হোয়াই নট, তাহলে আমরা কেন পাগলামি করব না? পাগলামি, এই পাগলামির অর্থ রাস্তায় উলঙ্গ ঘোরাফেরা নাই, পাগলামির অর্থ গালি নাই, পাগলামির অর্থ এমন না যে আপনি এমন কিছু করবেন যেটা ইম্প্যাক্টফুল না। এই পাগলামি হচ্ছে পৃথিবীকে বদলে দেওয়ার পাগলামি। এই পাগলামি হচ্ছে নিজের জীবনকে বদলে নেওয়ার পাগলামি। এই পাগলামি হচ্ছে পৃথিবীতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার পাগলামি। এই পাগলামির মানে হচ্ছে পৃথিবীতে জন্মেছি একটা দাগ রেখে, একটা স্পট। আমি যে আসছিলাম পৃথিবীতে, আমি আসার আগের পৃথিবী আর পরের পৃথিবীর মধ্যে একটা ডিফারেন্স মেক করা। কারণ আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে তো কোনো কারণ ছাড়া পাঠায় না, এটা কিন্তু আমরা সবাই ক্লিয়ার। সৃষ্টিকর্তা আপনাকে যে পৃথিবীতে পাঠালো, কোনো রিজন ছাড়া তো উনি আপনাকে পৃথিবীতে পাঠানোর কথা না। কোনো একটা রিজনে, কোনো একটা পারপাসে, কোনো একটা বিগ হোয়াইয়ের জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। তাহলে আমরা তো কেউ গরু ছাগল না যে আমরা আসলাম, আমরা পৃথিবী থেকে চলে গেলাম। আমরা পৃথিবীতে আসছি আল্লাহর প্রতিনিধি হিসেবে, আমরা পৃথিবীতে একটা ভালো কিছু করে চলে যাব। সো এই যে যে পৃথিবীর যে অল্প একটু সময় আমরা পেলাম, এই সময় আমরা কি ঘুমিয়ে কাটাই দিব? এই সময় কি শুধু আমরা আলসেমিতে কাটাবো, অজুহাতে কাটাবো? এই সময় আমরা ডিস্ট্রাকশনে কাটিয়ে দিব? এই সময়টাকে আমাদেরকে একটা বিগ ড্রাইভ দিতে হবে। আমরা এমন একটা পাগলামি করতে হবে যেই পাগলামিটা পৃথিবীতে বদলে দিবে। আজকে দেখেন এলন মাস্ক পাগলামি করে রকেট পৃথিবীর বাইরে পাঠালো, আবার নিয়ে আসা, এই যে টেসলা গাড়ির মতো, মানে এই যে যে অ্যাক্টিভিটিগুলো সারা বিশ্ব জুড়ে, ইভেন বাংলাদেশেও আপনি খেয়াল করে দেখেন পাগলামি। এই যে কোচ কাঞ্চন, আমি যেটা করতেছি পাগলামি। বাংলাদেশে এইভাবে কোটি মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করার জন্য একটার পর একটা কোর্স এনে যাচ্ছি। আমরা সামনে একটা হ্যাপিনেস মুভমেন্টে যাচ্ছি, যেখানে থ্রুতে বাংলাদেশের 1 কোটি মানুষকে আমি হ্যাপিনেসের উপরে ফ্রি ক্লাস করাবো, যাতে মানুষ ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মানুষের জীবনের জটিলতাগুলো থেকে বের হয়ে আসতে পারে। এটা একটা পাগলামি। মানুষ সাধারণ দৃষ্টিতে এটাকে পাগলামি মনে করবে যে আহ, কেন এগুলো করছি। সো ওই ওই ক্লাসে বলতে বলতে তখন একটা পর্যায়ে অ্যাডভান্সের ওই ক্লাসটাতে আমি বলতেছিলাম যে পাগলা, অনেক সময় দেখবেন যে পাগল যখন দূরে আসে আমরা কি করি, সাইড করে দেই। বা কেউ ধরেন খুব স্পিডে একটা বাইক নিয়ে যাচ্ছে বা একটা গাড়ি খুব স্পিডে যখন চলে, আশেপাশে সব সাইড করে দেয়, আরে ও পাগলা, ওরে সাইড করে দেয়। তো ওইটা বলতে গিয়ে এই পাগলা ওয়ার্ডটা বলা, তখন আমার কাছে মনে হলো যে না, ইয়েস, এইটা একটা ক্যাম্পেইন হইতে পারে যে পাগলা। এই জন্য 2026 সালকে আমি আমারটা বলে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি 26-এর ড্রাইভটা আসলে কেমন দিতে চান। আমার 2026-এর এই বছরটাকে আমি নাম দিয়েছি পাগলা বছর। এবং পাগলা ওয়ার্ডটাকে যদি ইভেন আমি যে আজকে যে আপনাদের ক্লাসে পড়ে আসি, দেখেন উই আর পাগলা মুভার্স, উই আর পাগলা মুভার্স, মানে এই এই টি শার্টটা আমরা রেডি করেছি এবং আমাদের ব্রেভদের জন্য একটা প্রোগ্রামও হইতেছে। আগামী 3 জানুয়ারি আমরা একটা বড় একটা ব্রেভ সামিটের মতো করতেছি, যেখানে অলরেডি 500+ ব্রেভ মেম্বার আমাদের এই প্রোগ্রামে রেজিস্টার করেছেন, আরও করবে। তো ওইখানে আমরা এই পাগলা মুভার্সটাকে ঘোষণা করব, পাগলা বছরটাকে কিভাবে ব্রেভরা কাটাইতে পারি। সেটার জন্য এই পুরো প্রোগ্রামটা রেডি করা, ব্যাপক খাওয়া দাওয়া হবে, সারাদিন ব্যাপী প্ল্যানিং হবে এবং মানে পাগলা বছর আমি মানে একটা পাগলা ড্রাইভ দিব, একটা ম্যাসিভ ড্রাইভ দিব। সো এই পাগলা বছরটা ম্যাসিভ ড্রাইভ। তখন মনে হলো যেহেতু পাগলা মুভার্সটা আমরা ইন্টারনাল কমিউনিটিতে করতেছি ব্রেভদের জন্য, তাহলে হোয়াই আদার মানুষদের জন্য আমরা কি করতে পারি। তখন চিন্তা করলাম যে এই পাগলা নামে তো আর সাধারণ মানুষকে বলা যাবে না। পাগলা আমরা, আমি সহ আমার ব্রেভরা পাগলা, এদের জন্য আমাদের প্রোগ্রামটা পাগলা মুভার্স। এদের জন্য আলাদা 3 জানুয়ারি একটা ইন পার্সন প্রোগ্রাম করতেছে একটা দারুণ প্লেসে, যেখানে সমস্ত ব্রেভরা আমরা একত্রিত হয়ে একটা পাগলা মানে পাগলদের একটা মিলন মেলা আমরা ওই দিন একত্রিত হব। এবং সকল ব্রেভদেরকে এই যে এই টি শার্টটা আমরা করে দিচ্ছি, পেছনে দেখাতে পারলে ভালো হতো। ওইখানে লেখা আছে যে চায় সবাই
পায় কেবল পাগলরা। পৃথিবীতে সবাই সবকিছু পাইতে চায়, সবাই দেখেন, কিন্তু পায় কারা? যারা পাগলা, যারা ম্যাসিভ ড্রাইভ দেয়, যাদের মধ্যে যারা অ্যাগ্রেসিভ, যারা মানে ক্ষিপ্রতায় ছুটে বেড়ায়, তারাই কিন্তু আসলে সবকিছু পায়। বাকিরা চেয়ে চেয়ে দেখে, তারা দর্শক হয়ে থাকে। তো আপনি যদি দর্শক না হইতে চান, তাহলে 2026টা হোক ম্যাসিভ ড্রাইভার, যাতে আপনি সারাটা জীবন বলতে পারেন যে 2026-এর ড্রাইভের কারণে আজকে আমি জীবনের এমন উচ্চতায় আসি, এত কিছু অর্জন করেছি। এইভাবে পুরো 26টাকে, কারণ দেখতে দেখতে জীবন আসলে চলে যাবে। আপনি জীবনে যদি একটা ম্যাসিভ ড্রাইভ দেন, তা তো আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনি ঘুমিয়ে কাটালেও জীবন শেষ হয়ে যাবে। তাহলে আপনি ইম্প্যাক্ট কি কি রাখলেন? আমরা গরু ছাগলের মতো আসলাম, খেলাম, মরে গেলাম, এটা হইলে তো মানুষের লাইফ হইলো না। সো আমরা মানুষের জীবনে একটা ইম্প্যাক্টফুল কাজ করতে চাই। সো পাগলা এটা একটা অ্যাক্রোনিম, এবং এটার মধ্যে আমরা এটাকে যদি আমি ভাঙি তাহলে কি, পারফরমেন্স, পি স্ট্যান্ডস ফর পারফরমেন্স, এ স্ট্যান্ডস ফর অ্যাক্সেলারেশন, পারফর্মকে অ্যাক্সেলারেট করবো আমরা, ফর গ্রোথ মানে আমরা গ্রোথ আনবো, লিপ জাম্প দিব, জাম্প ড্রাইভ লিপ। সো পারফরমেন্স এক্সেলারেশন ফর গ্রোথ, লিপ অ্যান্ড অ্যাচিভমেন্ট। শুধু আমরা গ্রোথ আনবো, ঝাঁপ দিব, ড্রাইভ দিব ম্যাসিভ, তা না, আমরা অনেক অ্যাচিভমেন্ট ঘরে ঘরে তুলবো। মানে এটা হবে পুরোটা আমাদের একটা অ্যাচিভমেন্টের বছর। জীবনে যা যা কিছু করতে পারি নাই, করতে চেয়েছি, আমি চেয়েছি আমার বডি ফিটনেস হবে, আমার হয়তো ভুঁড়ি আছে, ভুঁড়ি আমি কমাবো। সো এইটা আমি 26-এ গেইন করবো। আমি চেয়েছি আমি নিজেকে তৈরি করব, স্কিল করব। সো আমি 2026-এ এই জিনিসটা করব। আমি চেয়েছি অর্থনৈতিক স্বাধীনতা, ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করব, সেটা আমি 26-এ অর্জন করব। সো এরকম একটা ম্যাসিভ চিন্তাকে ঘিরে আমাদের এই সো ওই পাগলা ড্রাইভ আমাদের জন্য যেটা ছিল, এই প্রোগ্রামটা, এটা ব্রেভদের জন্য আমরা পাগলা ড্রাইভ করেছি। স্পেশালি তাদের যেহেতু তারা আমার মেন্টরিং বা কোচিংয়ে আছে, তাদের নিয়ে 3 তারিখে হচ্ছে। আর আপনাদের জন্য মানে আমরা চিন্তা করলাম যে ব্রেইভের বাইরেও তো আমার লক্ষ লক্ষ অডিয়েন্স আছে, সো তাদের জন্য আমরা কি করতে পারি, তখন মূলত প্ল্যান আসলো। আচ্ছা ঠিক আছে, তাদের জন্য অফলাইনে না পারি, কারণ এত হাজার হাজার লাখ লাখ মানুষকে নিয়ে তো অফলাইনে সম্ভব না, তাদের নিয়ে আমরা তো অনলাইনে 2 দিনের একটা প্রোগ্রাম করতে পারি। তার মধ্যে আমার আজকের দিনে অন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রেনিং ক্লাস ছিল। তো ওইটাকে ক্যান্সেল করে আজকে এবং আগামীকাল ওই ক্লাস ক্যান্সেল করে কিন্তু আপনাদের জন্য এটা নতুন করে রেডি করেছি, যে না, এই প্রোগ্রামটা যদি ডিসেম্বরে করে ফেলি, তাহলে জানুয়ারি থেকে মানুষ অলরেডি কাজে নেমে যেতে পারবে। আর আমি গিয়ে যদি জানুয়ারি 15-20 তারিখে বা জানুয়ারি 26-এ করি, অলরেডি মনে হবে 1 মাস তো চলে গেল। সো দ্যাট ইজ হয় আমি একদম সকল শিডিউলকে বাদ দিয়ে আপনাদের এটাকে প্রায়োরিটি দিয়ে এটা রেডি করেছি। সো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল যে কিভাবে এই প্রোগ্রামটা জন্ম হলো। এবং আমি ইনশাআল্লাহ 2026-এ একটা সেরা ড্রাইভ দিতেছি, ম্যাসিভ পাগলা ড্রাইভ, একটা বিগার ইম্প্যাক্টফুল, শুধু দেশে না দেশের বাইরেও আমি আমার ট্রেনিং অ্যাক্টিভিটি এবং কার্যক্রম নিয়ে যাচ্ছি, যেটা থ্রুতে সারা পৃথিবীর 100 কোটি মানুষকে আমি আমার এই ট্রেনিং এবং লার্নিংগুলো, আমার আমার যে নলেজটা 100 কোটি মানুষের জীবন এটাকে ছড়িয়ে দিতে চাই। এইটার পুরো যাত্রাটা আমি 26-এ ইনশাল্লাহ ব্যাপকভাবে শুরু করব। সো লেটস ডাইভ ইন। আমরা এখন ক্লাসের একদম ভেতরে চলে যাই। আজকের যে স্লাইড, আমরা জাস্ট কন্টিনিউ করব এখন থেকে আর 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ আমরা ঠিক 7:30 একটা ব্রেক দিব। ওই ব্রেকে আপনারা এশারের নামাজ এবং ডিনার করে ফেলতে পারবেন। তারপরে আমরা আবার ক্লাস কন্টিনিউ করব। ক্লাস শেষ করে বরাবরের মতো আপনাদের জন্য আমরা 15-20 মিনিট বা হাফ এন আওয়ার মতো একটা টাইম বরাদ্দ রাখবো, যাতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোয়েরি থাকলে করতে পারেন। এইভাবে আজকে চলবে। ঠিক আগামীকাল আবার সন্ধ্যা 6টা থেকে আমরা রাত 9টা পর্যন্ত কন্টিনিউ করব একইভাবে। 7:30 থেকে 8টা পর্যন্ত একটা ব্রেক থাকবে, এবং ক্লাস শেষ করে আপনাদের সাথে আবার ডিসকাশনে যাব। ম্যাসিভ ড্রাইভ 2026, নো স্পিড, নো গ্রোথ। আমরা যেটা বলতে চাচ্ছি যে আগামীর পৃথিবীতে একটা সময় আমাদের ছোটবেলা শেখানো হয়েছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, মানে খুবই স্লো স্লো যাও, স্টেডি থাকো, একটা সময় তুমি উইন করবা, এইভাবে আস্তে আস্তে। যার কারণে আমরা ছোটবেলায় এই গল্পটা সবাই পড়েছি, একটা খরগোশ আর একটা কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হয়েছে। খরগোশ এক দূরে অনেক দূর গিয়ে আবার বিশ্রাম নিয়েছে, আর কচ্ছপ একটানা কনসিস্টেন্সি ধরে রেখে গন্তব্যে পৌঁছে গিয়েছে। বিধায় আমাদের মেন্টালিটি তৈরি হয়েছে আমাদের সবাইকে কচ্ছপ হইতে হবে। সো এই ইটস এ অ্যাবসুলেট রং কনসেপ্ট ফর 2026। এই কনসেপ্টে 2026-এ আপনি টিকেই থাকবেন না, বিকজ নো স্পিড, নো গ্রোথ, নো গ্রোথ, নো টিকে থাকা। আপনার যদি গ্রোথ না হয়, আপনি মার্কেটে টিকেই থাকতে পারবেন না, আপনি স্রেফ মার্কেট থেকে আউট হয়ে যাবেন।
কারণ এখনকার হচ্ছে একটা স্পিডের দুনিয়া আমরা বসবাস করছি, যেখানে এআই চলে আসছে, কত ধরনের টেকনোলজি, ইন্টারনেট, সব কিছুর যে একটা স্পিড, এইটা একসাথে চলতেছে। সো আপনি স্লো ভাবতে ভাবতে যে ঠিক আছে আস্তে ধীরে প্ল্যান করি, বুঝে নেই, চাকরিটা আরো 5 বছর পরে ছাড়বো, প্রোডাক্ট রেডি হোক, এটা ঠিক করি, করতে করতে আরেকজন ওই প্রোডাক্ট নিয়ে মার্কেটে নেমে গিয়ে দেখবেন যে অলরেডি বুম করে বসে আছে। আপনি যেগুলো যেগুলো ভাবতেছেন মনের ভিতরে করবেন করবেন, আপনি খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম জিনিস অলরেডি কেউ না কেউ এক্সিকিউট করে ফেলতেছে। সো ইটস ইয়োর টার্ন। যেহেতু আপনি এই প্রোগ্রামটায় ঢুকে পড়ছেন, আল্লাহও চাচ্ছে আপনি একটা ম্যাসিভ ড্রাইভ দেন। দেখেন এই প্রোগ্রামের বিজ্ঞাপন আমি সবার জন্য চালিয়েছি, কিন্তু সবাই তো জয়েন করে নাই। আপনি যেহেতু জয়েন করে ফেলেছেন, সবাই ডিস্ট্রাকশনে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত, নিউজ শোনা, আলোচনা, শীত উপভোগ করতেছে, ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করতেছে, সব কিছুকে বাদ দিয়ে আপনি এই প্রোগ্রামে জয়েন করেছেন। এটাই প্রমাণ করে যে আমি 26-এ আপনি একটা ভালো কিছু করতে চাচ্ছেন। নো স্পিড, নো গ্রোথ। সো এই জিনিসটা মাথায় রেখে আমি আপনাদের আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আমি কোচ কাঞ্চন, একজন বেস্ট সেলিং অথর, ইন্টারন্যাশনাল সার্টিফাইড হ্যাপিনেস কোচ, এন্টারপ্রেনার অ্যান্ড একজন ইনভেস্টর। সো আমার পরিচয় দিয়ে আমি একটা লম্বা সময় নষ্ট করব না, আমার সম্বন্ধে আই হোপ আপনারা অলরেডি জানেন। সো আমরা ডিরেক্ট ক্লাসের টপিকে ঢুকে যাই। 2025, 2025 সালে হতাশা, ধোঁয়াশা আর ধীর গতি কি আপনার সঙ্গী ছিল? আপনি খেয়াল করে দেখেন 2025টাকে আমরা একটু চোখ বন্ধ করে যদি রিভিউ করি, কেমন ছিল 2025? চলে গেল তো, একটু যদি আমরা রিভিউ চোখে তাকাই, একটু যদি অডিট করি, কেমন 2024-এ? আমি জানি বেশিরভাগ সময় কেটেছে আপনার ডিস্ট্রাকশনে, বেশিরভাগ সময় কেটেছে হতাশায়, আর ম্যাক্সিমাম সময় আপনি করব করব বলে অনেক ড্রাইভ, অনেক চিন্তা, প্ল্যানিং যে আপনি করেন নাই তা না, আপনি প্ল্যান করেছেন, আপনি হয়তো রুটিনও করেছেন, আপনি অনেক কিছু করতে চেয়েছেন, এটা সত্যি, কিন্তু আপনি করেননি, এটাও সত্যি। তার মানে আপনার ধীর গতি, আপনার ভাবতে ভাবতে আচ্ছা আমি করব, দেখি, বুঝে নেই, এই ভাবতে ভাবতে আরেকজন করে ফেলছে। So, আপনি 2025-এ বসে বসে অন্য অনেক মানুষের সফলতা দেখেছেন, আপনার বন্ধু, আপনার কাছের মানুষ, আত্মীয়, মানে সামনে থেকে অনেকে আপনার সামনে দিয়ে একটা গন্তব্যে চলে গেছে, আপনি সেই জায়গায় অনেকেই যেতে পার, হ্যাঁ, নট নেসেসারি যে সবার একই অবস্থা, অনেকে অনেক অনেক ভালো করেছেন। যেমন 2025-এ আমি আমি ডেফিনেট করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো কাজ করেছি, ডিস্ট্রাকশন ফ্রি, একটু একদম পরিপূর্ণ মনোযোগ দিয়ে আমার যতগুলো গোল প্ল্যান ছিল 2025-এর, সবগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বাস্তবায়ন করতে পেরেছি, এবং বিগ বিগ ড্রাইভ দিতে পেরেছি আমি। অ্যান্ড 26-এ এটাকে আরো কয়েক গুণ, আরো আর অন্তত 10 গুণ 20 গুণ পর্যন্ত স্কেল আপ করব। সো আপনার ভেতরে রেপটিলিয়ান ব্রেইন আপনাকে সার্ভাইভাল মুডে আটকে রেখেছিল 2025। আপনি অনেক কিছুই করেছেন, কিন্তু আপনি চাইলে আরো বেশি কিছু করতে পারতেন, কিন্তু আপনার সার্ভাইভাল ব্রেইনের একটা সার্ভাইভাল মুড আছে, যেটাকে রেপটিলিয়ান ব্রেইন বলে। এটা হচ্ছে একটা ওল্ড ব্রেইন, অনেক পুরনো ব্রেইন। এই পুরনো ব্রেইন পার্টের মেইন লক্ষ্যই হচ্ছে, মেইন কাজই হচ্ছে আপনাকে একটু ধীরগতি করা, আপনাকে একটু স্লোথ করা, আপনাকে শুধু সার্ভাইভাল অ্যান্ড সেফটি, আপনাকে শুধু ভয় দেখিয়ে রাখে। তো এই এই যে যে ব্রেইন মেকানিজমটা, এটা কখন থেকে তৈরি হয়েছে? এটা আমাদের পূর্বপুরুষদের আমল থেকে। আদিম যুগের মানুষগুলো আপনারা জানেন বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে পাহাড়ে এরকম জায়গাগুলোতে বাস করতো, তখন এরকম দালান কোঠা ছিল না। সো ওই সময় এই ব্রেইনের ফাংশনটা খুব বেশি দরকার হতো, এই ব্রেইনটা খুব ব্যবহার করা লাগতো, বিকজ অফ যে কোনো সময় একটা জন্তু আক্রমণ করতে পারে। মানুষও বনে বাস করতো, জন্তু জানোয়ার, বাঘ ভল্লুক বা আদার্স প্রাণীগুলো বনে বাস করতো। এখন যে কোনো সময় একটা জন্তু এসে আমাকে আক্রমণ করে খেয়ে ফেলতে পারে। দ্যাট ইজ হোয়াই মানুষের সার্ভাইভাল বা সেফটি ব্রেনটা অলওয়েজ অ্যাক্টিভ থাকতো, যে যে কোনো সময় একটা হামলা হইতে পারে, একটা বাঘ আক্রমণ করতে পারে, যার কারণে একটা পাতার শব্দ পাইলে, কোনো একটা জায়গায় নিঃশ্বাসের শব্দ পাইলে, কোনো একটা সাউন্ড পেলেই ব্রেইন সতর্ক হয়ে যেত, আচ্ছা এই বুঝি কিছু আসলো। অলওয়েজ একটা মানে এরকম একটা ভয়ঙ্কর একটা ভীতি, এই বুঝি কিছু হয়ে গেল, এই যে যে একটা ভয় যে কেউ একটা আক্রমণ করতে পারে, এই কারণে এই রেপটিলিয়ান ব্রেইনের ফাংশনটা অনেক বেশি আমাদের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। তো যার কারণে এখন কিন্তু আর বাঘ ভাল্লুকের ভয় নাই, এখন আর সিংহ খেয়ে ফেলবে না আমাকে, বাঘ আমাকে মানে ছোবল দিবে না, আমরা এখন অনেক সেফটির মধ্যে থাকি। কিন্তু ওই ব্রেইনের পার্টটা তো রয়ে গেছে, এখন হয়তো বাঘের আক্রমণ নাই, কিন্তু এখনো না মানুষের মধ্যে ওই ভয়ের যে নেচারটা ইনবিল্ড মানুষের ব্রেইনের মধ্যে এটা রয়ে গেছে। যার কারণে
এই সার্ভাইভাল বা সেফটি মুড অলওয়েজ দেখবেন আপনাকে খুব সেফে রাখতে চায়, আপনাকে একটু কমফোর্ট জোনে রাখবে। একটা বিগ ড্রাইভ দিতে চাইলে, বড় কিছু করতে চাইলে, চাকরি ছেড়ে ব্যবসায় আসতে চাইলে, বা ব্যবসার মধ্যে একটা বিগ ইনভেস্ট করতে চাইলে, আপনার ব্রেন দেখবেন অলওয়েজ পেছন থেকে একটু টেনে ধরে যে না থাক, থামো, ঝুঁকি নিও না, একটু নিরাপদে থাকো, দরকার নাই, যা হয়েছে আল্লাহ, এই নিয়ে থাকো না, আর বড় করে দরকারটা কি। এই যে থামো, ঝুঁকি নিও না, নিরাপদ থাকুন, এটা আপনার ব্রেইনের একটা মেকানিজম, যেই মেকানিজমে আসলে আলটিমেটলি আপনি পিছায় যাচ্ছেন। কারণ সার্ভাইভাল এবং সেফটি এই মুডটা অটোমেটিক্যালি ফাংশন করতেছে, যার কারণে আপনি বিগ ড্রাইভ দিচ্ছেন না, আপনি বড় কিছু করছেন না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখন বলবো, খেয়াল করে দেখেন। সেইটা হচ্ছে বাট, দ্যার ইজ এ বিগ বাট, সেফ ইজ দ্য নিউ রিস্কি। সেফ ইজ দ্য নিউ রিস্কি। তার মানে আপনি নিজেকে ভাবতেছেন যে থামো, ঝুঁকি নিও না, নিরাপদ থাকো। ঝুঁকি না নেওয়া হচ্ছে এখনকার পৃথিবীতে সবচেয়ে বড় ঝুঁকি। কারণ আপনি হারায় যাচ্ছেন দিন দিন, আপনার জায়গা আরেকজন নিয়ে নিচ্ছে। সো আপনি ভাবতেছেন আচ্ছা, ও আচ্ছা দেখি করবো নে, ভেবি ভাবি, এই ভাবতে ভাবতে আপনার জায়গা শেষ হয়ে যাচ্ছে দিন দিন। এজন্য দেখবেন ওই যে আমি গ্রোথ চ্যালেঞ্জে একটা কথা সবসময় বলি যে মিডিল ক্লাস ইজ ডিসঅ্যাপিয়ারিং। এখনকার পৃথিবীতে মিডিল ক্লাস দিন দিন হারিয়ে যাচ্ছে। হোয়াই? বিকজ তারা অনেক সেফটি খোঁজে, অনেক কমফোর্ট খোঁজে। এই কমফোর্ট খুঁজতে খুঁজতে এক সময় মিডল ক্লাস বিকাম পুয়ার। কারণ দিন দিন আপনার খরচ তো কমতেছে না। আপনি খেয়াল করে দেখেন ইনফ্লেশন, টাকার মূল্য কি পরিমাণ কমতেছে। আনঅফিসিয়ালি বলা হয় ইনফ্লেশন অলমোস্ট 20%। তার মানে আপনি 1 লক্ষ টাকা যদি ব্যাংকে রেখে যান, এটা 5 বছরের মধ্যে জিরো হয়ে যাচ্ছে। মানে এই 1 লক্ষ টাকার ভ্যালু আর 1 লক্ষ থাকতেছে না। 20% করে প্রতি বছর এটার মূল্য কমতেছে। আবার ওই দিক থেকে জীবনযাত্রার খরচ প্রতিনিয়ত বাড়তেছে প্রত্যেকটা প্রোডাক্টের। এবং আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে একটা কথা বলে দেই, আপনি পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন জিনিসপত্রের দাম দাম বাড়বে, জীবনযাত্রার খরচ বাড়তেই থাকবে। তাহলে আপনার সেই সাথে যদি ইনকামটা না বাড়ে, আগে আপনি 3 রুমের বাসায় থাকতেন, আগে প্রতিদিন মাছ মাংস অর্ডার করতে পারতেন, এখন এটা হয়তো 2 দিন মাছ মাংস খান, এরপরে ডিমে চলে আসবেন, এরপরে পাঙাশ আর তেলাপিয়া মাছের উপরে ঢাকা শহর টিকে আছে, খেয়াল করে দেখেন। সো এইটা হইতেই থাকবে। এবং এরপরে প্রচুর মানুষ গত 1-1.5 বছরে আমার জানা মতে তারা ঢাকায় ফ্যামিলি নিয়ে থাকতো, ফ্যামিলিকে গ্রামে পাঠাই দিছে, এবং একটা পর্যায়ে নিজেও টিকতে না পেরে নিজে হয়তো মেসে উঠে গেছে, বা পুরো ফ্যামিলি নিয়ে গ্রামে চলে গেছে যে চাষবাস করে আমি ওইভাবে খাবো। বিকজ খরচের সাথে পাল্লা দিয়ে যদি আপনার ইনকামটা না বাড়ে, আপনি কিভাবে টিকে থাকবেন? তাহলে আপনি কি আসলে সেফ আছেন? কিন্তু আপনি সেফ নাই আলটিমেটলি। আপনি আননোয়িংলি পিছায় যাচ্ছেন, আননোয়িংলি আপনি আসলে একটা রিস্কের মধ্যেই আছেন। সো সেফ ইজ দ্য নিউ রিস্ক। আপনি যখনই ভাববেন আমি সেফ আছি, আসলে আপনি রিস্কে আছেন। আপনি যদি নিজেকে নিরাপদ রাখতে চান, নিজেকে নিরাপদ রাখায় দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে। তবে 2026 সালে আপনি অদৃশ্য হয়ে যাবেন যদি নিরাপদ রাখতে চান। অনলি ওয়ান ওয়ে, আপনাকে 26-এ একটা ম্যাসিভ ড্রাইভ দিতে হবে। দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে সেফ থাকার। দের ইজ নো আদার ওয়ে। এটা আমার রিসার্চ বলতেছে। কারণ পৃথিবী এই গতিতে আগাচ্ছে, আপনি দেখবেন কখন যে আপনি হারায় যাচ্ছেন। আপনার ইনকামের সাথে আপনার বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতে পারছেন না, আপনি অসুস্থ হয়ে গেলে ভালো মেডিকেল এক্সপেন্স দিতে পারতেছেন না। মানে দিন দিন বাড়তেছে, জমির দাম বাড়তেছে, স্বর্ণের দাম দেখেন 2 লাখ টাকার উপরেই হয়ে গেছে। যাদের মেয়ে আছে বিয়ে দিতে গেলে আপনি এখন চিন্তা করতেছেন যে আসলে এই পরিমাণ টাকা পয়সা আমি কিভাবে অ্যারেঞ্জ করব। সো প্রতিনিয়ত যাদের একটা স্বপ্ন ছিল যে ছোট্ট একটা জমি করবো, এখানে একটা বাড়ি করব, জমির দাম আকাশচুম্বী সেই পরিমাণ, আপনি এখন সার্ভাইভ করতেই হিমশিম খাইতেছেন, সেইখানে এগুলা তো একদম মানে অনেক দূরের কল্পনা। সো সেফ ইজ দ্য নিউ রিস্কি। রং মাইন্ডসেট, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা অ্যাবসলুটলি একটা গার্বেজ কনসেপ্ট, যেটা আমাদের মাথায় ঢুকানোর কারণে এই বৈশ্বিক গতির সাথে আমরা তাল মিলাতে পারছি না। আমরা ছিলাম পৃথিবীর সপ্তম ধনী দেশ, সারা পৃথিবীর সমস্ত দেশের মানুষগুলো বাংলাদেশে আসছে ব্যবসা করার জন্য, বাংলাদেশে আসছে শেখার জন্য। অথচ আমরা এখন তাদের কাছে ফকির মিসকিন হয়ে গেছি উন্নত বিশ্বের কাছে, কারণ আমরা এই গতির সাথে তাল মিলাই নাই। আমাদের মাথায় এই রং কনসেপ্ট ঢুকাইছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই, গার্বেজ। আমি যদি ছেঁড়া কাঁথায় শুই, আমি যদি ধনী থাকি, আমারই লাখ টাকার স্বপ্ন দেখতে হবে, নাকি আমি সারা জীবন ছেঁড়া কাঁথায় শুয়ে থাকবো? রং কনসেপ্ট আমার মাথায় দেওয়া হয়েছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস না,
স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, নট স্লো। আপনি সঠিক কাজ করার পরও মার্কেট থেকে আপনি হারায় যাবেন যদি না আপনি যথেষ্ট গতিতে ছোটেন। আপনি সঠিক কাজ করতেছেন, ধরেন আপনার প্রোডাক্ট ভালো, আপনার টিম, আপনার সব, কিন্তু আপনি স্লো থাকার কারণে আপনার আপনার মার্কেটের পজিশন আরেকজন নিয়ে নিবে, যে স্পিডে যাবে মার্কেট হয়ে যাবে তার, আপনি তখন হাঁ করে তাকায় থাকবেন, ব্যবসা নাই কেন। চোখের সামনে আপনার ব্যবসা আরেকজন নিয়ে যাবে, আপনি হারায় যাবেন। সো এই জন্য স্লোর জায়গায়, এই জায়গায় ওয়ার্ডটা হবে স্পিডি। আপনি খরগোশের মতো দৌড়াবেন, কচ্ছপের মতো কনসিস্টেন্ট থাকবেন, এন্ড দ্যাট ইজ দ্য ওয়ে। 2026 না, একদম বাকি যত বছর বেঁচে আছেন, স্পিডি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই কনসেপ্টটা যদি আপনি এই 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 মাইন্ডসেটটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে আর পৃথিবীতে কেউ হারাইতে পারবে না। স্পিডি অ্যান্ড স্টেডি, আমি স্পিডে ছুটবো এবং স্টেডি থাকবো, আমি থামবো না, আমি ওই খরগোশের মতো ওই ভুলটা করব না। সো কচ্ছপের মতো কনসিস্টেন্সি এটা গুরুত্বপূর্ণ, খরগোশের মতো দৌড়, দুইটাই গুরুত্বপূর্ণ। দ্য ইনভিজিবল চেইন, ম্যাসিভ ড্রাইভ দিতে না পারার দেয়ার আর 4 ওয়েজ। আজকে আমরা খুব বেশি মানে কমপ্লেক্স কোনো আলোচনা করব না, এই যে 4টা জিনিস, এরপর আর 3টা, মোট 7টা টপিকের উপরে আমরা পুরো আজকের সেশনটা সাজিয়েছি, যেখানে অনেক আলোচনার দরকার নেই। আপনার ভেতর থেকে দরকার একটা সিদ্ধান্ত। 26টাকে আপনি কেমন দেখতে চান, এই সিদ্ধান্তটা আপনার ভেতর থেকে আপনি নেন। আপনার 26টা অন্যরকম হবে, হ্যাঁ আমি জানি। আপনার আশেপাশের মানুষ অ্যালাউ করবে না, পাগল বলবে। পাগল মানুষ কি বলবে ভাই, এই জন্য আমি পাগলের গেঞ্জি নিজে পরে ঘুরতেছি, মানুষ বলার দরকার নাই। আমি ইন বিল্ড অলরেডি পাগল ঘোষণা দিয়ে নামছি, তুমি আমার পাগল কি বলবা? মানে মানুষ বলার আগে আমি অলরেডি ঘোষণা দিয়ে বলছি যে দেখ বেটা আমি পাগল, তুই 100 হাত দূরে থাক আমার কাছ থেকে, আমার গতির থেকে দূরে থাক তুই। সবাই আপনার রাস্তা ছাইড়া দিবে। যে কোচ কাঞ্চন নামক বা কোচ কাঞ্চন একাডেমি গত কয়েক বছরে যে ম্যাসিভ ড্রাইভ দিছে, বাংলাদেশের সমস্ত ট্রেনিং একাডেমি সাইড করে দিছে যে ও একটা পাগলের সাথে কন্টেস্ট করে লাভ নাই, সম্ভব না আমার ড্রাইভের সাথে। সো আপনি আপনার ইন্ডাস্ট্রিতে, আপনার বলয়ে, আপনার জায়গাতে এরকম একটা পাগলা ড্রাইভ দেন, এরকম একটা ম্যাস ড্রাইভ দেন, যাতে অন্যরা আপনাকে পথ ছেড়ে দেয়, না থাক ওর সাথে প্রতিযোগিতা, এর সাথে আমি পারবো না, ও ও ও আলাদা। এলন মাস্ক এরকম পাগলা ড্রাইভের কারণে সবাই ওকে রাস্তা ছেড়ে দিছে যে ওর সাথে আমি পারবো না। আমাকে মানুষ রাস্তা ছেড়ে দিছে, আপনি এরকম ড্রাইভ দেন, আপনাকে রাস্তা ছেড়ে দিবে যে না ওর সাথে কন্টেস্টে গিয়ে লাভ নেই, এ আলাদা, এর সাথে আমি পারবো না। সো কেন আমরা ম্যাসিভ ড্রাইভ দিতে পারি না, এটা দেয়ার আর 4 রিজন। নাম্বার 1 রিজন হচ্ছে ডিস্ট্রাকশন, নাম্বার 2 হচ্ছে নেগেটিভ ফোকাস, নাম্বার 3 হচ্ছে ইমপ্লিমেন্টেশন গ্যাপ, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে এক্সকিউজেস। দেয়ার আর অনলি 4 রিজন। এই 4টা রিজন, এই 4টা শত্রুজ চিহ্নিত করাটা খুব ইম্পর্টেন্ট। দেয়ার আর 4 শত্রুজ আপনার। এই যে 4টা শত্রুজ, এই যে 4টা শত্রুকে যখন আপনি চিনে ফেললেন যে এই হচ্ছে আমার 4টা শত্রু, এই 4টা শত্রুকে যদি আপনি ঠিকঠাক মতো কন্ট্রোলে আনতে পারেন, আমি ডেফিনেটলি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি 2026-এর জন্য আপনি সারা জীবন আমাকে থ্যাঙ্কস দিবেন, যে এটা এমন একটা সাল ছিল এই 26, যেই সাল আমার জীবনকে চেঞ্জ করে দিয়েছে। সো ওইভাবে আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের জন্য 26শে মার্চ, 26টা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা, সাল কিন্তু মানে তারিখ কিন্তু। 26শে মার্চের এই যে যে স্বাধীনতা দিবস ঘোষণার কারণে আমরা কিন্তু পরে বিজয় দিবস অর্জন করেছি 16ই ডিসেম্বর। ঠিক এরকম একটা 26 হোক আপনার স্বাধীনতার বছর, জীবনের স্বাধীনতার বছর। এরকম একটা ফ্রিডম, এরকম একটা ড্রাইভ, একদম রিলেন্টলেস একটা ড্রাইভ, একটা প্রপার ওয়েতে আপনি নিজেকে প্রস্তুত করে একটা এমন ড্রাইভ দেন যাতে সারা জীবন। এখন এই ড্রাইভটা আপনি কখন দিতে পারবেন, এই 4টা জিনিসকে যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন। সো আমি এই ভেতরে ঢুকবো এই 4টা জিনিসে। প্রথমত ডিস্ট্রাকশন, দিস ইজ দ্য ইনভিজিবল চেইন, একটা শেকল, দেখা যাচ্ছে না, অদৃশ্য শেকল। দৃশ্যমান শেকল হলে দেখা যায়, দৃশ্যমান শেকল দিয়ে আপনাকে যদি কেউ বেঁধে রাখে আপনি কিন্তু থাকতে চাইবেন না, আপনি যে কোনো ভাবে এটা ছিঁড়ে বের হইতে চাবেন। কিন্তু অদৃশ্য শেকল যেটা আপনি আসলে দেখছেন না, কিন্তু এই শিকল আপনাকে পেঁচায় রাখছে, যার কারণে আপনি আসলে গতি পান না, আপনি ড্রাইভ দিলে মোমেন্টাম ক্রিয়েট হয় না, আপনার মধ্যে মোটিভেশন নাই, মানে আপনি কেমন যেন হয়ে গেছেন একটু। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আপনার কি দরকার, এই জায়গা থেকে বের হওয়ার জন্য ডিস্ট্রাকশন ফ্রি একটা লাইফ দরকার। এই ডিস্ট্রাকশনটা হচ্ছে চেইন নাম্বার, এরকম 4টা সেকল দিয়ে আপনাকে পেঁচায় আর গিট মেরে বন্দি করে রাখা হয়েছে। এখন আপনাকে এই সেকল ভাঙতে হবে। ওই যে আমরা এলিফ্যান্ট সার্কেল বলতে একটা জিনিস প্রায় বলি, যে হাতি যখন ছোটবেলায় বাচ্চা হাতিগুলোকে ধরে আনা হয় তখন তাদেরকে 10 ফিটের একটা সেকল দিয়ে বেঁধে রাখা হয়।
একটা লোহার খুঁটির সাথে। তো বাচ্চা হাতির তো আর এত শক্তি থাকে না যে এই শেকল ছিঁড়ে ও বের হয়ে যাবে। যার কারণে ও প্রচন্ড চেষ্টা করে, চেষ্টা করতে করতে এই দিকে যায়, এই দিকে যায়, এই দিকে যায়, অনেক শক্তি দিয়ে সে শেকলটা ছিঁড়ে বের হইতে চায়। কিন্তু শেকল তো তার চেয়ে শক্তিশালী। যার কারণে হাতির, ওই বাচ্চা হাতির পাতে ঘা হয়ে যায়, কেটে যায় অনেক জায়গাতে, এবং অনেক ব্যথা পায় প্রচন্ড। এবং সে এইটা করতে করতে এক সময় সে হাঁপায় ওঠে এবং তার মাথায় ঘা হয়ে যায় পায়ের মধ্যে। তার মাথার মধ্যে সেট হয়ে যায় যে আমার পক্ষে কোনোদিনও এই শেকল ছেঁড়া সম্ভব না। এই হাতিটাই যখন বড় হয়, কোনো কারণে সার্কাস দলে যখন আগুন লাগে, আগুনে পুড়ে এই হাতিটা কয়লা হয়, হাতিটা পুড়ে ওইখানেই বসে বসে মারা যায় আগুনে পুড়ে। মজার ব্যাপার হচ্ছে, এই হাতিটা যে মারা গেল, তখন কিন্তু আর তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয় নাই। তখন তাকে একটা দড়ি দিয়ে একটা ধরেন বাঁশের খুঁটির সাথে রাখা হয়েছে। ওই হাতির শরীরে তখন 100টা শেকল ছেঁড়ার শক্তি ছিল। কিন্তু তার মেন্টাল ব্যারিয়ারের কারণে সে ভেবেছে আমার পক্ষে এটা সম্ভব না, বিধায় কিন্তু এই শেকলটা ছিঁড়তে পারে নাই। ঠিক এরকম 4টা শেকলে আপনি এখন বাধা, আপনি বন্দি। এই ম্যাসিভ ড্রাইভ আপনি দিতে চাইলে এই শেকল 4টাকে চিপতে হবে। এবং আমি এজ এ কোচ আপনাকে এই হেল্পটাই করতে চাচ্ছি। এই শেকলগুলো আমি জাস্ট ধরাই দিচ্ছি, আপনি একটু স্টেপ দেন, একটু ধাক্কা দেন, একটু চেষ্টা করেন, এই শেকলটা ছিঁড়ে আপনি বের হয়ে যেতে পারবেন। জাস্ট আপনার দিক থেকে একটা ধাক্কা, মানে ওই ওই টানটা, ওই বলয়টা আপনাকে দিতে হবে। তাহলে ওই ফোর্সটা আপনাকে দিতে হবে, আপনি কিন্তু বের হয়ে আসবেন। সো এই বের হইতে চাইলে প্রথম যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হলো ডিস্ট্রাকশন। দ্য অ্যাটেনশন থিফ, আপনার মনোযোগের চোর বা ডাকাত, চোর বললে ওকে ভুল, ডাকাত, সন্ত্রাসী। ডিস্ট্রাকশন হচ্ছে একটা সন্ত্রাসী যে ডাকাতি করে চুরি, যে দিনে দুপুরে ডাকাতি বলে না একটা কথা, ডিস্ট্রাকশন হচ্ছে দিনে দুপুরের ডাকাতি। আপনার চোখের সামনে থেকে আপনার সব কিছু ছিনতাই করে নিয়ে যাইতেছে, আপনি কিচ্ছু বলতে পারতেছেন না, আপনি বরং খুশি মনে হাতে তুলে দিতেছেন। ডিস্ট্রাকশন হচ্ছে এমন একটা ডাকাত, এমন একটা চোর যেটা আপনার কি চুরি করে, আপনার অ্যাটেনশন। পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে দামি জিনিস, হীরা, কোহিনূর, জহরত, হ্যাঁ, এই এত এত দামি জিনিসের ভিড়ে সবচেয়ে বড় কোহিনূর হচ্ছে অ্যাটেনশন। ওই যে বলে না যে এই যে এই ভারতবর্ষ থেকে কোহিনূর নিয়ে গিয়ে এই কোহিনূরের মুকুট এখন ব্রিটিশ রানী পরে, হ্যাঁ, এই যেই কোহিনূর চুরি করে নিয়ে গেছে, ওরা তো ওই কোহিনূরটা চুরি করে নিয়ে যায় নাই, অলসো ওরা আরো কোহিনূর নিয়ে গেছে, সবচেয়ে বড় কোহিনূর যেটা অ্যাটেনশন। তা আপনার জীবনের সবচেয়ে বড় কোহিনূর কোনটা? অ্যাটেনশন। এই অ্যাটেনশনের নামক কোহিনূরের যে তাজ, এইটা বারবার আপনার সামনে থেকে চুরি হয়ে যাচ্ছে। আর এই অ্যাটেনশনটা যখন আপনার চুরি হয়ে যায়, তখন আপনি আসলে ডিস্ট্রাক্টেড থাকেন এবং আপনি বিগ ড্রাইভ দিতে পারেন না, ভালো কিছু করতে পারেন না। রিসার্চ বাই ডক্টর গ্লোরিয়া মার্ক, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া আরভিনের একজন প্রফেসর, উনি গবেষণা করে দেখিয়েছেন, ওনার গবেষণা বলছে গড়ে প্রতি 3 মিনিটে, এভরি 3 মিনিটস উই আর গেটিং ডিস্ট্রাক্টেড। আমরা প্রতি 3 মিনিট পর পর ডিস্ট্রাক্টেড হই। আমরা এমন একটা পৃথিবীতে এখন বাস বাস করছি। কত মিনিট? এভরি 3 মিনিট। দেখবেন আপনার ভিতরে একটা মাঙ্কি ব্রেন, একটা বান্দর বাস করে, তো ও খালি প্লেজারেবল ইমোশনের জন্য ঝাঁপায় লাফায়। এভরি 3 মিনিট আমরা গেটিং ডিস্ট্রাক্টেড। প্রত্যেক 3 মিনিট পর পর আমার ব্রেইন একটা ডোপামিন চায়, একটা প্লেজারেবল ইমোশন চায়। দেখবেন একটা বই পড়তে বসছেন, 3-4 মিনিট পর আপনার পড়তে ভালো লাগবে না, আপনার মন চাইবে একটু দেখি তো হোয়াটসঅ্যাপে কি হয়েছে। এই যে ক্লাস করতেছেন না, ক্লাসে আপনার পুরো মনোযোগ দিয়ে করতে ভালো লাগবে না, আপনার মন চাইবে একটু দেখি ফেসবুকে কি হইলো, আচ্ছা নিউজ কি হইলো, তারেক জিয়া কি বক্তব্য দিল, আচ্ছা এনসিপি কি বললো, জামাত ইসলাম কি করলো। এই যে যে মানে আপনার ব্রেন খালি এগুলো খুঁজতেছে। আপনি মনোযোগ দিয়ে না বই পড়তে পারেন, না ট্রেনিং করতে পারেন, না বিজনেস প্ল্যানে আপনি ফোকাস দিতে পারেন। আপনার জন্য জরুরি যে কাজগুলো এগুলা আপনি করতে পারেন না, বিকজ অফ দ্য ডিস্ট্রাকশন। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা, একবার ডিস্ট্রাক্টেড হলে ফোকাস আগের জায়গায় ফিরে আসতে সময় লাগে 23 মিনিট 15 সেকেন্ড। কি ভয়ঙ্কর ব্যাপার, খেয়াল করে দেখছেন? ধরেন আপনি আমার এই যে ক্লাসটা করছেন, মনোযোগ দিয়ে করতেছেন, হঠাৎ করে একটা নোটিফিকেশন পপ আপ হইলো বা একটা সাউন্ড হইলো, আপনি মোবাইলটা করে আপনি দেখলেন, আচ্ছা কে মেসেজ পাঠাইছে, আচ্ছা অমুকে পাঠাইছে, হ্যাঁ, মেসেজটা একটু পড়লেন, ওকে। এই যে যে পড়লেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি মনে করলেন যে জাস্ট 10 সেকেন্ড পড়লাম, ওকে।
এই 10 সেকেন্ড পরে মেসেজটা আপনি ক্লাসে জয়েন করলে আপনার মনোযোগটা 10 সেকেন্ড আগে যেই ফোকাসে ছিল ওই লেভেলের ব্রেইনটা এই জিনিসটা এই জায়গায় ফোকাসে আসতে সময় নেবে 23 মিনিট 15 সেকেন্ড। তাহলে আপনার সময় ব্যয় হলো আসলে কতক্ষণ, ডিস্ট্রাক্টেড সময় কতক্ষণ, 23 মিনিট 25 সেকেন্ড। কারণ কি এখন বলবেন এটার আসলে সাইন্টিফিক রিজনটা কি? রিজনটা হচ্ছে আপনি যখন অন্য আরেকটা ইনফরমেশন মাথায় নেন তখন ওই ইনফরমেশনটা ব্রেইনে মেরিনেট হইতে থাকে, ব্রেইনের সিনপসিস কানেক্টিভিটিতে বা নিউরনে ওইটা প্রভাবটা রয়ে যায়। এই প্রভাবটা ডিলিট করে ব্রেইন আবার পরিপূর্ণভাবে আগের কাজটাতে মনোযোগে আসতে সময় নেয় 23 মিনিট 15 সেকেন্ড। ভয়াবহ ব্যাপার, চিন্তা করে দেখছেন? তার মানে হচ্ছে আপনি যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে কোনো একটা কাজ একটানা না করেন ওইখান থেকে আলটিমেট আউটপুট আপনি কখনোই আনতে পারবেন না। এবং তার রিসার্চে চমৎকার কিছু ফাইন্ডিং বের হয়ে আসছে। উনি আরেকটা জিনিস বের করছেন, একটা 8 ঘন্টা ওয়ার্ক ডেতে, অর্থাৎ একটা ওয়ার্কিং ডে আপনি 8 ঘন্টা অফিস করছেন বা আপনি 8 ঘন্টার জন্য হয়তো প্রতিদিন কাজ করেন, উনি দেখিয়েছেন অ্যাকচুয়াল ফোকাসড ওয়ার্ক করি আমরা মাত্র 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা। তার মানে প্রতিদিন আসলে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার বেশি কাজ আপনি আমি করছি না। আমরা কাজের নামে আজেরা আজেরা জিনিস করতেছি, নাম হইতেছে কাজ। অফিসে গেছি, অফিসে দেখেন তো কতক্ষণ আসলে আপনি যদি একদম নির্যাস কাজ খুঁজে বের করেন দেখবেন যে মূল কাজের নির্যাস আজেরা জিনিস অনেক করতেছি। আমি আজকে একটা বই পড়তেছিলাম, ওই বইটাতে চমৎকার একটা কথা লিখছে। কথাটা বাংলা করলে এরকম দাঁড়ায় যে পৃথিবীতে বহু বিজনেসম্যান সফল হচ্ছে না, এর অন্যতম কারণ হলো তাদের টুকিটাকি কাজের দিকে মনোযোগ। এই টুকিটাকি একটু ইমেল চেক করলাম, একটা মেসেজ দিলাম, একটু কথা বললাম, একটু এটা করলাম, একটু এই টুকিটাকি 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 দিন একটা শেষ, আবার আরেকদিন টুকিটাকি। এই টুকিটাকি টুকিটাকি করে আপনি পুরা 2025 শেষ করে ফেলছেন ভাই, পুরাটা অপচয় করে ফেলছেন। 2025-এর শুরুতে আপনি চিন্তা করেন আপনি কোথায় ছিলেন, এবং ওই চিন্তার সময় আপনার পার্থক্য 2025-এর জানুয়ারি আর 2025-এর ডিসেম্বরে যদি আপনি একই জায়গায় থাকেন, তার মানে আপনি পুরা 25 সালটা ডিস্ট্রয় করে ফেলছেন, পুরাটাই অপচয় করছেন। খেয়াল করে দেখেন, 2025-এর শুরুতে আপনার ফিটনেস যেখানে ছিল আজও যদি সেইখানে থাকে অপচয়, হেলথের অপচয় করছেন। আপনার ইমোশনাল লেভেল 2025-এর শুরুতে যা ছিল 25-এর শেষে তাই থাকলে অপচয়। আপনার ফিনান্সিয়াল অবস্থা 25-এর শুরুতে যা 26-এ থাকলে আপনি অপচয় করে ফেলছেন। তার মানে আপনি ফোকাসড না। এভরি মোমেন্টে আপনার ডোপামিন লাগে। ডোপামিন বলতে কি? টিকটকের নাচানাচি, ইউটিউব ভিডিও, ফেসবুকের নানান পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট, আলোচনা, নিউজ, সারা দুনিয়ার সব কিছু আপনার জানা লাগে, শুধু আপনার খবর আপনার নাই, আপনার ড্রিমের আপনার গোলের খবর আপনার নাই। তাহলে গ্লোরিয়া মার্কের এই রিসার্চ আমাদেরকে কি বলতেছে? প্রতি 3 মিনিট পর পর ব্রেইন একটা ডোপামিন খোঁজে, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, কোনো না কোনো কিছু আমরা একটা কাজ মনোযোগ দিয়ে একটানা করতে পারি না, একটানা মনোযোগে করতে পারি না। অথচ একটানা মনোযোগে কোনো কাজ করলে আপনার মধ্যে মোমেন্টাম ক্রিয়েট হয় এবং ওই কাজটা থেকে আপনি সর্বোচ্চ আউটপুট নিয়ে আসতে পারেন। সো এই জন্য আমি একটা কথা, আমার ফায়ার নামে একটা কোর্স আছে, আমাদের ব্রেইভ মেম্বাররা জানে। সো ওই ফায়ার কোর্সটাতে আমি একটা কথা বলি যে গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট, ওইখানে ওই যে অ্যালাইন কনসাসনেসের উপর একটা ক্লাস হয়, অ্যালাইন চয়েস অ্যান্ড অ্যাকশনের উপরে। ওই ক্লাসটাতে আমি বলি যে গুড হ্যাবিট এবং ব্যাড হ্যাবিট। ব্যাড হ্যাবিট কোনটা? আপনার গোলের সাথে অ্যালাইন না এরকম সকল কাজ ব্যাড হ্যাবিট। ধরেন আপনার গোলের সাথে অ্যালাইন না এরকম একটা বইও যদি পড়েন, ওই বই পড়াটাও একটা ব্যাড হ্যাবিট। তার মানে আপনি খেয়াল করেন আপনার গোলের সাথে 26 সালে আপনি এমন গোল সেট করেন, এই একটা ডিসিশন নেন আমার গোলের সাথে অ্যালাইন না এরকম একটা কাজ আমি 2026-এ করব না। বিশ্বাস করেন এই একটা ডিসিশন যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, ঠিক 26 সালের ডিসেম্বর মাসে আপনি এই দিনে আপনি বলবেন যে না আমি 26টাকে সেরা সাল হিসেবে ঘোষণা করছি আমার জীবনে, যে আমার গোলের সাথে অ্যালাইন নেই এরকম কিচ্ছু। আমার এরকম কোনো প্রোগ্রামে আমাকে বাফেট খাইতে গেলে ডাক দিলে আমি যাব না, এরকম কোনো প্রোগ্রামে আমাকে প্রধান অতিথি করলে আমি যাব না, এরকম কোনো বড় নিউজ হইলে আমি দেখব না যেটা আমার গোলের সাথে অ্যালাইন না। তখন আপনাকে আপনাকে পেছনে টেনে রাখে এরকম কোনো শক্তি নাই। যদি আপনি এরকম একটা ডিসিশন নেন যে আমার গোলের সাথে না, আমার আমার যেই যেই গোলগুলো আমি সেট করেছি, যেমন আমি হেলদি থাকবো, আমার গোল সেট করেছি, তাহলে হেলদি থাকার জন্য আমার কাজ কি? এক্সারসাইজ করা। এক্সারসাইজ বাদ দিয়ে আমি আজেরা কোনো কাজে যাব না। আমার গোলের সাথে অ্যালাইন না এরকম কোনো কাজ করব না।
করলে আপনি ডিস্ট্রাকশনে পড়ে গেলেন। এবার খেয়াল করে দেখেন, আপনি যদি দিনে মাত্র, আমি ছোট্ট একটা ক্যালকুলেশন দেখিয়েছি, যে মাত্র 10 বার যদি ডিস্ট্রাক্টেড হন, এখানে রিসার্চ কি বলছে, একবার যদি জাস্ট আপনি একটা কাজে আছেন, এটার বাইরে অন্য একটা কাজে একটু তাকান, মনোযোগ দেন, ওই কাজটা করে আবার পুরনো কাজে ফেরত আসতে ব্রেইন সেম ফোকাস করতে 23 মিনিট 15 সেকেন্ড সময় নেয়। তাহলে এইভাবে যদি এরকম যদি 10 বারও হয় আপনার দিনে, তাহলে 10 বার মানে 23 মিনিট করে রিকভারি অন অ্যাভারেজ ধরলাম, তাহলে 230 মিনিট লস্ট। 230 মিনিট সময় লস হইতেছে। আর সময় লস হওয়া মানে জীবন লস হওয়া। টাইম ইজ মোর পাওয়ারফুল দেন মানি, মোর ভ্যালুয়েবল দেন মানি। তার মানে টাকাগুলোই নষ্ট হইতেছে। এবং পৃথিবীর সেরা সেরা বিলিনিয়ারদের লাইফ যদি আপনি গবেষণা করবেন, একটা জিনিস দেখবেন যে তারা তাদের অ্যাটেনশনের ব্যাপারে, মনোযোগের ব্যাপারে খুবই সিরিয়াস। মানে আমি এরকম একজনের কথা আমাদের ব্রেইভে আমরা প্রায় বলি, যে ওনাকে ব্লাঙ্ক চেক দেওয়া হয়েছে একটা প্রোগ্রামে যাওয়ার জন্য, ব্লাঙ্ক চেক। 1 ঘন্টার একটা স্পিচ দিবে, উনি ব্লাঙ্ক চেকে বসাইতে পারবে যে কত টাকা নিবে। তারপরে সেই প্রোগ্রামে প্রধান অতিথি, তার তার অফিসের উপরে হেলিকপ্টার নামবে, হেলিকপ্টারে ওঠা থেকে শুরু করে ওই অফিসে নামবে এবং তাকে নামাই দিয়ে যাবে। এই 1 ঘন্টার জন্য ব্লাঙ্ক চেক রিফিউজ করে দিছে। এত পরিমাণে ফোকাস। সারা পৃথিবীর যে টপ পারফরমারদের দেখেন, তারা তাদের কাজে এত বেশি পরিমাণে ফোকাস। আর আমরা আমগো নিজেকে কাজ বাদ দিয়ে সারা দুনিয়ার, আমাদের কাজ বাদে আমাদের সারা দুনিয়ার সব খবর আমার কাছে আছে, কে কি করছে না করছে। এই খবরের কোনো ভ্যালু নেই। আজকে যেটা হট নিউজ, ব্রেকিং নিউজ, কালকে এই খবর আপনি পড়ি, কালকের পত্রিকা আপনার দেখবেন পড়তে ভালো লাগে না। আজকের যে পত্রিকা কালকে বাসি হয়ে যায়। আর এই জিনিস আপনি মাথায় নিয়ে মাথাটাকে ইনফরমেশনের গুদাম বানাইতেছেন। তো এইভাবে যদি আপনি 10 বার প্রতিদিন মাত্র ডিস্ট্রাক্টেড হন, তাহলে প্রতি দিন আপনার 230 মিনিট মানে 3 ঘন্টা, অলমোস্ট প্রায় 4 ঘন্টা নষ্ট হইতেছে। এইটা 1 বছরে 1387 ঘন্টা, আর প্রায় 58 দিন, মাত্র 10 বার। এবার আপনি, আমি জানি আপনি হাসতেছেন, 10 বার কেন, আমার সারাদিনের 100 বার হয়। তাহলে 100 গুণ আপনার দিন আসলে নাই, আপনার দিন দেখবেন ডিস্ট্রাকশনে খেয়ে ফেলতেছে। ওই যে ঘুন পোকা থাকে না, ঘুন পোকাগুলো কিন্তু দেখা যায় না। টেবিলে বসছেন, হঠাৎ করে দেখবেন টেবিলে একটু জোর দিছেন, ধপাস করে ভেঙে পড়ে। কেন? ঘুন পোকা ভিতর দিয়ে, ডিস্ট্রাকশন হচ্ছে একটা ঘুণে ধরা লাইফ। ডিস্ট্রাক্টেড লাইফ হচ্ছে ভিতর দিয়ে ঘুন পোকা। আপনি ডোপামিন খাইতে খাইতে, ডোপামিন নামক অ্যাট্রাকশনে আপনি নিউজ দেখতেছেন, সোশ্যাল মিডিয়াতে সেটা করতেছেন, পোস্ট দিতেছেন, একটা পোস্ট দিয়ে 10 বার দেখতেছেন কয়টা লাইক আসলো, কে কে কমেন্ট করলো, কে কমেন্ট করলো না, কে কি ধরনের কমেন্ট করলো, ওগুলাতে অ্যান্সার দিতেছেন। সারাদিন এগুলা করতে করতে আসল কাজই হইতেছে না আপনার। দ্যাট ইজ হোয়াই আমি আসলে কিন্তু পুরোপুরি আমার যে পার্সোনাল প্রোফাইল, আমি যে বাদ দিছি মানে দিছি, এমন না যে বাদ দিয়ে 1 মাস পরে আবার ঢুইকা একটু দেখতেছি, না। কোনোদিন আমার মন চায় না, বিকজ অ্যাবসুলেট গার্বেজ। পুরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এখন ম্যাক্সিমাম সময়টা আসলে গার্বেজ কন্টেন্টে ভরপুর থাকে। দ্যাট ইজ হোয়াই, হ্যাঁ, আমার পেজটা আমার টিম ম্যানেজ করে। হ্যাঁ, আপনাদের যাদের বিজনেস আছে, বিজনেস পেজ থাকবে, বিজনেসের জন্য যা যা করা সেটা ম্যানেজ করেন। বা ফেসবুক যদি চাপেন, আমি নিষেধও করছি না, বাট একটা নির্দিষ্ট টাইম স্লট, যে এতটুকু চাপবো, ওইটা চাপতে গিয়ে যাতে অভ্যাস বদ অভ্যাসে পরিণত না হয়ে 10 মিনিট দিয়ে শুরু করে যাতে দৈনিক 2 ঘন্টা 3 ঘন্টা করে আপনার সময় নষ্ট না হয়। ডিস্ট্রাকশন একটা ইন্ডাস্ট্রি। এইখানে একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট আমি শেয়ার করছি, ডিস্ট্রাকশন ইজ আ ইন্ডাস্ট্রি। আমি জানি এইভাবে আপনাকে কেউ বলে না এতদিন। এইটা কেন কেন ডিস্ট্রাকশনকে ঘিরে বহু মানুষের ব্যবসা আছে, বিজনেস। ইটস আ বিজনেস। আপনাকে এটা খুব সতর্কভাবে বুঝতে হবে, একদম খুব ক্লিয়ারলি এই কনসেপ্টটা বুঝতে হবে। ডিস্ট্রাকশন ইজ আ ইন্ডাস্ট্রি। ডিস্ট্রাকশন কনসাসলি ইঞ্জিনিয়ার্ড। এটা বানানো হয়েছে ইচ্ছাকৃতভাবে, প্ল্যান ওয়াইজ। পৃথিবীর টপ বিহেভিয়ারাল সায়েন্টিস্ট যারা আছে, সাইকোলজিস্ট যারা আছে, সাইকিয়াট্রিস্ট যারা আছে, ইঞ্জিনিয়ার যারা আছে, তারা এটা প্ল্যান করে এই ডিস্ট্রাকশন নামক এই জিনিসটা বানাইছে। এটা একটা বিজনেস, এটা একটা গেম, এটা একটা বিগ ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া, অ্যাপ, নিউজ, গেম, সব কিছু বানানো হয় এই প্রশ্ন মাথায় রেখে, কিভাবে ইউজারকে আরো 5 সেকেন্ড বা 5 মিনিট, 5 ঘন্টা বেশি সময় আটকে রাখা যায়। তাহলে কি হইতেছে, 5 সেকেন্ড মানে ওদের $1,000,000 ব্যবসা। বুঝতে হবে। তো এই ডিস্ট্রাকশন বা এই যে ডোপামিন, এটা একটা ইন্ডাস্ট্রি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ব্রিটিশ আমাদেরকে শাসন করেছে এবং জোর করে আমাদের নীল চাষীদেরকে নীল চাষ করাইতো এবং তাদেরকে পাওনা পেমেন্টগুলো ঠিক মতো দেওয়া হইতো না। ঠিক আমি মনে করি যে আপনি যখন সোশ্যাল মিডিয়া আপনাকে দিয়ে এই কাজটা করাইতেছে, আপনাকে দিয়ে নীল চাষ করাইতেছে, কিন্তু আপনাকে কোনো পেমেন্ট দিতেছে না,
আপনি একদম বেকার খাটতেছেন, বেকার খাটা যেটা মানে যেটা থেকে আপনি কোনো আউটপুট আসলে পাচ্ছেন না, কিন্তু আপনি পরিশ্রম দিয়ে যাচ্ছেন, ইচ্ছা মতো দিয়ে যাচ্ছেন। আপনি ভাবতেছেন যে না জানি আমি কি পাইতেছি, আপনি কিছুই, আপনি একটা হাওয়াই মিঠাই পাইতেছেন, মানে একটা চোরাবালির মধ্যে আপনি ডুবতেছেন। আপনি টের পাচ্ছেন, আপনি যত ওঠার চেষ্টা করতেছেন আপনি আরো ডুবতেছেন, আরো ডুবতেছেন, কিন্তু আপনি ফিল করতেছেন এটা আমার অগ্রগতি, কিন্তু আপনি চোরাবালির নিচে যে চলে যাইতেছেন এটা আপনার মাথায় কাজ করছে না, কারণ দিস ইজ আ ইন্ডাস্ট্রি। আপনাকে আটকে রাখতে পারলে, আপনি যদি 5 মিনিট ফেসবুকে বেশি সময় দেন, আপনি অন্তত 5টা অ্যাড দেখবেন, 5টা অ্যাড আপনাকে দেখানোর কারণে ইমপ্রেশন হবে, আবার আপনি লাইক দিলে এঙ্গেজমেন্ট হবে, ওই যে যে অ্যাড যে দিল তার থেকে ফেসবুক টাকা পাবে। তো ঘটনাটা কি আসলে? ঘটনাটা হচ্ছে আপনাকে আটকে রাখতে পারাটাই ব্যবসা। এবার আপনি গার্বেজ খান, কোনো সমস্যা নাই, হাবি জাবি কন্টেন্ট দিয়ে আপনার লাইফের 12টা বাজুক, এটা কোনো সমস্যা নাই, কিন্তু যারা এটা বানাইছে তার তো ব্যবসা হইতেছে। এই জায়গাটা আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ বিজনেসম্যান। আপনি তো এই ক্যালকুলেশন, যদি সময়ের ক্যালকুলেশন যদি আপনি না বোঝেন, ব্যবসা করার কোনো যোগ্যতা আপনার মধ্যে নাই। ব্যবসায়ী হইতে গেলে আপনাকে প্রথম সময়ের মূল্য বুঝতে হবে, বিকজ সময় টাকার চেয়ে 1,000, 1,00,000, 100 কোটি লক্ষ গুণ বড়। এই ম্যাথ যদি আপনি না বোঝেন, যে কিভাবে নিজের সময়কে প্রপারলি, নিজের অ্যাটেনশনকে প্রপারলি নিজের কাজে বিনিয়োগ করতে হয়, এই জিনিস যদি না বোঝেন, আমি মনে করি আপনার ব্যবসা করার কোনো রকমের যোগ্যতা আসলে নাই। আপনি ব্যবসার নামে আসলে ডিস্ট্রাকশন করতেছেন, ব্যবসার নামে ব্যবসাকে কলঙ্কিত করতেছেন, ব্যবসার নামে স্ট্রাগল করতেছেন, ব্যবসার নামে নিজে ঋণে পড়তেছেন, ব্যবসার নামে কিছু মানুষের টাকা এনে আপনি নষ্ট করতেছেন। সো আমি জানি আপনি হার্ট হচ্ছেন, সরি ফর দ্যাট, বিকজ আমি জানি অ্যাজ এ কোচ, অ্যাজ এ মেন্টর, আমি আপনাকে সঠিক কথাটা বলতে আসছি। আপনাকে আলগা মোটিভেশন আমাকে দিয়ে লাভ নেই, আপনাকে হার্ট করতেই হবে আসলে, কারণ আমি চাই আপনার জীবনটা পরিবর্তন হোক। এই পরিবর্তনটা হলে আপনি আমাকে থ্যাঙ্কসটা দিবেন, আপনি আমার জন্য দোয়া করবেন, এই দোয়াটা আমি চাই। আপনার জীবনের পরিবর্তনের জন্য এই কঠিন কথাটা বলছি, এই কথাটা আপনাকে কেউ বলবে না আসলে। সো আপনি এই জায়গাটা থেকে নিজেকে মুক্ত করেন, প্রথম চ্যালেঞ্জ নেন 2026 সালে। এই চ্যালেঞ্জটা না নিতে পারলে ডিস্ট্রাকশন আপনাকে আটকে রাখবে, একই রকম যাবে ভাই। 26-এর ডিসেম্বর মাসে এসে আপনি একই রকম এই ধ্যান ধরা লাইফ গত 5, 7, 10 বছর ধরে আপনি চালাচ্ছেন। একটা বছরে একটা ম্যাসিভ ড্রেভ, একটা ব্রেক থ্রু আনেন লাইফটাকে। সো ইউর অ্যাটেনশন ইজ বিং অকশন অফ টু দ্য হাইয়েস্ট বিডার। ক্রিস্টেন হ্যারিসের এই কথাটা দারুণ গুরুত্বপূর্ণ। ইউর অ্যাটেনশন ইজ বিং অকশন অফ টু দ্য হাইয়েস্ট বিডার। আপনার অ্যাটেনশনটা বিক্রি হইতেছে বিডিং এর মাধ্যমে। হাইয়েস্ট বিডার যে, সে আপনার অ্যাটেনশনটা পাইতেছে। খেয়াল করে দেখেন তো, এই যে এতগুলো সোশ্যাল মিডিয়া, ইভেন সোশ্যাল মিডিয়াতে এতগুলো মানে অ্যাড যায়, তাহলে এই অ্যাড গুলা কে দেখবে? যে অ্যাডের বাজেট বেশি দিতেছে। তার মানে আপনি একটা নিলামে উঠতেছে আপনার মনোযোগটা, আর এই নিলামে ওঠা মনোযোগ কেউ না কেউ কিনে নিতেছে প্ল্যাটফর্মগুলোকে টাকা দেওয়ার মাধ্যমে। এবার যেই প্ল্যাটফর্মে বেশি মনোযোগ পাওয়া যাইতেছে, মানুষ ওই প্ল্যাটফর্মে বেশি টাকা ঢালতে। যেমন বাংলাদেশে বেশি মনোযোগ পাওয়া যায় ফেসবুকে অ্যাড দিলে, বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীরা ফেসবুকে টাকা ঢালতেছে, জাকারবার্গ টাকা পাইতেছে। তার মানে এই যে মানুষের মনোযোগগুলাই আসলে ফেসবুক টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। এবং অনেক অ্যাড যখন রান হয় একই টপিকে, এর মধ্যে আবার বিডিং হয়, এটা আপনারা জানেন, অ্যালগোরিদমের সিস্টেম। ধরেন কোনো একটা অ্যাডে আপনি দিয়েছেন 20 সেন্ট, এই জায়গায় যদি আমি 23 সেন্ট দিই বা 30 সেন্ট আমি খরচ করি, তাহলে আপনার একটা না দেখায় আমার একটা দেখাবে, কারণ ওইটাতে ওই কোম্পানির ইনকাম বেশি। চিন্তা করে দেখছেন খেলাটা কি হইতেছে? আমরা এই খেলাটা ধরতে পারতেছি না, আর না ধরতে পারলে আপনি চোরাবালিতে ডুবে যাবেন, স্ট্রেইট টেরি পাবেন না আপনি। এবং এই যে ট্রিস্টেন হ্যারিসকে, উনি গুগলের একজন টপ লেভেলের ইঞ্জিনিয়ার। উনি কিন্তু সাধারণ মানুষ এসে এটা বলতেছে না, উনি গুগলে কাজ করে উনি এই ডিটেল জিনিসটা দেখে উনি এই কথাটা বলছেন। এবং ট্রিস্টেন হ্যারিস আর কি আবিষ্কার করেছেন, এবং পরে এটা বোঝার পরে উনি গুগলের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছে, যে কতটা আনএথিক্যাল কাজ করতেছে আসলে প্ল্যাটফর্মগুলা। ট্রিস্টেন হ্যারিস গুগলে কাজ করার সময় দেখলেন ইঞ্জিনিয়াররা মানুষকে হেল্প করার জন্য না, বরং মানুষকে হুকড রাখার জন্য ডিজাইন করছে। তিনি এটাকে বলেন হিউম্যান ডাউনগ্রেডিং। মানুষকে আপগ্রেড না করে ধীরে ধীরে মেন্টালি ডাউনগ্রেড করা। কারণ দিন শেষে মানুষ আর কোনো কিছু আশা ভরসা খুঁজে পাবে না, আইসা সোশ্যাল মিডিয়া দ্বারস্থ হবে, ওইটা চাপতে থাকবে, স্ক্রল করতে থাকবে, মনে করবে এটাই শান্তি। চিন্তা করে দেখছেন? সো উনি গুগলেরটা বলছে, খেলাটা গুগলে যেমন
ফেসবুকেও তেমন, ইনস্টাগ্রামেও তেমন, বা অন্য সব জায়গাতে এইভাবে, মানে পুরা প্ল্যানটা বানানো হয়েছে আপনাকে ডাউনগ্রেড করানোর জন্য, হিউম্যান হিসেবে ফ্লাউরিশ করার জন্য না। সো উনি এটা আবিষ্কার করলেন যে তারাকে হুকড কি করলে মানুষকে এইখানে গাধার মতো মনোযোগ রাখে, এইখানে ব্যস্ত রাখা যাবে আজাইরা কাজে। মানে আমি, মানে এমন এমন মানে ভিডিও বা এমন এমন জিনিস ভাইরাল হয়, এমন জিনিস দিয়ে দেখেন মানুষ তার ঘরের পার্সোনাল কন্টেন্ট, মায়ের সাথে ঝগড়া হইতেছে, বউরে মারতেছে, এই জিনিস পর্যন্ত ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দিয়ে দেয়, বিকজ অফ তার ভিউ কামাইতে হবে। কি করতেছে, মানে টেবিল ভরে খাবার নিয়ে নষ্ট করে, দেখো আমি এত খাবার নিছি সোশ্যাল মিডিয়ার ভিউর জন্য। মানে উন্মাদ হয়ে গেছে মানুষজন, কারণ এই উন্মাদনাটা তৈরি করেছে প্ল্যাটফর্মগুলো, ইঞ্জিনিয়াররা, সাইকোলজিস্টরা, বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা, তারা এটাকে প্ল্যান করে বানাইছে যে কি করলে সারাক্ষণ সার্বক্ষণিক তাদেরকে হুকড করে রাখা যাবে। এটা আপনাকে আপগ্রেড করার জন্য না। আপনি ভাবতেছেন ও আচ্ছা আমি আপগ্রেড হইতেছি, অনেক নিউজ জানতেছি, কি হয়েছে ভাই নিউজ জেনে আপনার লাভটা কি? এই নিউজ কই বিক্রি করবেন, কি করবেন, ভ্যালুটা কি? এ আজকে নিউজ কালকে তো পুরনো হয়ে গেছে, বাসি হয়ে গেছে। কিন্তু আপনি ভাবতেছেন আপডেট থাকার জন্য তো আমার সোশ্যাল মিডিয়ায় থাকাটা, আমি যখন এই ক্লাসগুলো করাই অনেকেই বলে আপডেট থাকতে তো আমাকে সোশ্যাল মিডিয়ায় সময় দিতেই হবে। আচ্ছা দেন, দিয়ে আপনি ডাউনগ্রেড হন, কারণ সোশ্যাল মিডিয়া যারা বানাইছে তারা আপনাকে বানাইছে ডাউনগ্রেড করতে, আর আপনি ভাবতেছেন ওইখানে গিয়ে আপনি আপডেট হচ্ছেন, আপনি গার্বেজ মাথায় নিচ্ছেন আর কিছু না, সিম্পল। যার কারণে আমরা বই না পড়ে আমরা পড়তেছি ফেসবুক, মিথ্যা বই। আজকের দুনিয়ায় দামি যে সবচেয়ে দামি জিনিস আপনার অ্যাটেনশন, আপনার মনোযোগ। আজকের পৃথিবীতে কোহিনূর কোনটা, ইউরেনিয়াম কোনটা, আপনার মগজের যে অ্যাটেনশনটা, আপনি যেইখানে মনোযোগ দেন সেইখানে আপনার সময় যায়। আজকে দেখেন আমার এই অ্যাডে আমি মনে করি 1 লক্ষ লোক জয়েন করা দরকার ছিল, 1 লক্ষ লোক জয়েন করা দরকার ছিল এই সেশনটা, কিন্তু এটা কিন্তু জয়েন করে নাই। কিন্তু দেখবেন একটা রাজনৈতিক প্রোগ্রামে 2 লাখ লোক গিয়ে হিও হিও জিন্দাবাদ দিয়ে মারামারি ধরাধরি সব করতেছে, বা একটা নাচানাচি হইলে, আজকে যদি একটা কনসার্ট হয় কোকা কোলার ইয়েতে আর্মি স্টেডিয়ামে, 30-40 হাজার লোক মারামারি করে গিয়ে টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে মানুষ ওগুলোতে যাবে। তাহলে আপনি যেখানে মনোযোগ দেন, অ্যাটেনশন দেন, হোয়ার অ্যাটেনশন গোজ, অ্যাটেনশনটা আমরা যেখানে দেই, এনার্জি ফ্লোজ, আমার এনার্জিটা ওইখানে যায়। তাহলে যেখানে আপনি মনোযোগ দেন আপনার সময় ওইখানে যায়। আপনি এখানে মনোযোগ দিয়েছেন, আপনার সময়টা এইখানে যাচ্ছেন। সময় গেলে ওইখানে ইমোশন যায়, তার মানে আপনি ফেসবুকে সময় দিচ্ছেন, ওইখানে আপনার ইমোশন যাচ্ছে। নিউজে সময় দিচ্ছেন, ওইখানে আপনার ইমোশন যাচ্ছে। রাজনৈতিক আলোচনায় সময় দিচ্ছেন, এটা কিন্তু নেভার এন্ডিং জার্নি, নেভার এন্ডিং জার্নি, আপনি দেখা শেষ করতে পারবেন না। আপনি ইলিয়াস হুসাইনের ভিডিও দেখবেন ভাল লাগবে, এরপর মন চাবে পিনাকিটটা দেখি, এটা দেখে ভাল লাগবে, এরপর আরেকটা দেখবেন, এরপর আরেকটা নিউজ শুনবেন, এরপরে হাদির বক্তব্য, কি কি বলে গেছিল, কি কি হয়েছে হয় নাই, জামাতের আমির কি করলো, তারেক জিয়ার বক্তব্য কি, এই যে সব আপনি যখন দেখবেন, এই যে যে হাজার হাজার ঘন্টার কন্টেন্ট, ফেসবুকে গুগলে প্রতি মিনিটে 500 ঘন্টার, ইউটিউবে শুধু ভিডিও আপ হয় প্রতি মিনিটে 500 ঘন্টা, আপনি কয়টা দেখে শেষ করবেন? হ্যাঁ, যেটা আপনার সাথে অ্যালাইন, যেটা আপনার জন্য জরুরি, সেটা আমি দেখতে না বলছি না, কিন্তু আননেসেসারি জিনিসগুলোতে আমার সময় যাচ্ছে। তাইলে আমার সময় মনোযোগ যাচ্ছে প্রথমে, তারপরে যাইতেছে সময়, তারপরে যাইতেছে আমার ইমোশন, ইমোশন গেলে যাচ্ছে আপনার ডিসিশন, ডিসিশন গেলে যাচ্ছে আপনার টাকা। এইভাবে অ্যাটেনশনটা ওয়ার্ক করতেছে। তাহলে পুরো পৃথিবী কি চায়? পুরো পৃথিবী চায় আপনার অ্যাটেনশন। সবাই দেখবেন আপনার অ্যাটেনশন দখল করতে চায়। এই যে বিজ্ঞাপন কোম্পানিগুলো সবাই কি চায়? আপনি যাতে তাদের বিজ্ঞাপন দেখেন। সব দিকে আজকে বিজ্ঞাপনের ছড়াছড়ি। সবাই অ্যাটেনশন দখল করতে চাচ্ছে। সো কেন আমরা আসলে ডিস্ট্রাকশন থেকে বের হইতে পারি না? আমি জানি এই যে যে বাস্তবতাগুলোর কথা বললাম, সবাই আসলে রিলেট করছেন যে 2 মিনিটের জন্য আমি ফেসবুকে ঢুকে 2 ঘন্টার আগে বের হইতে পারি না। আমি কথার মধ্যে আমি দেখি যে আমার সাথে মিটিংয়ে আসে, অনেক সিরিয়াস লেভেলের মিটিং। মিটিং করতেছে, সে মোবাইল ছাড়তে পারে না। আমি কোনোদিনও কখনো কারো সাথে কথা বলার সময় আমি মোবাইল চাপতে চাপতে কথা বলি না। মানে এটা আমার মনে, মোবাইলটা আমি ফোন আসলে কল করি, দ্যাটস ইট। এইটুকু ইউজ করি। এবং পৃথিবীর টপ বিলিয়নিয়াররা একটা কাজ খুব ভালো জানে, একটা কাজ কিভাবে মোবাইল ইউজ করতে হবে। আমার কাছে মনে হয় যে কিভাবে মোবাইল ইউজ করতে হবে এটার উপর আমার 5 লাখ টাকার হাই ভ্যালু কোর্স নামানো দরকার। এত বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা, কারণ এটা ফ্রি দিলে মানুষ করবে না। তো আমি আমার আমার ফিলিং বলতেছি আমি যে হাউ টু ইউজ মোবাইল ফোন, এইটার উপরে বাঙালিদের 5 লাখ টাকা করে ট্রেনিং করে তারপরে মোবাইল কিনা দরকার। তারা 3 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে, কিন্তু তারা জানে না, তারা মনে করে সারাদিন এটাতে চাপা মানে এটার পয়সা উসুল করলাম। ভাই আপনি শেষ হয়ে যাচ্ছেন, সারাদিন এটা চাপার কাজ না। মানে আমি দেখি যে সিরিয়াস মিটিং, আমার ট্রেনিং করতেছে, ব্রেইভের ক্লাস করতেছে, এর মধ্যে বসে মোবাইল চাপে। ধরেন আমার সাথে ওয়ান ওয়ান ক্লাসে আসছে, তারপরও মোবাইল চাপতেছেন, আমার সাথে কথা বলতেছে, আশ্চর্য হয়ে যায়। মানে আমরা জানি না যে
এইটা বিলিনিয়াররা চাপেই না ভাই, এটা এমন জিনিস না, মানে এইটা সারাদিন চাপার জিনিস না। এটা ফোন আসছে, ইমার্জেন্সি কন্টাক্ট, মানে আমার ফোন বেশিরভাগ টাইমে আমি আমার মানে কি বলে, যখন ঘুমানোর সময় মানুষ একদম সিথানে নিয়ে ঘুমায় মোবাইল, এইভাবে ডিস্ট্রাক্টেড। অথচ আমি এরকম থাউজেন্ডস অফ পিপলের এক্সাম্পল আপনাকে দিতে পারবো যারা পৃথিবী কাঁপায় ফেলছে, তারা সব সময় এটা থেকে দূরে থাকছে। অলওয়েজ, যখন দরকার তখন আপনার একটা জরুরি ফোন কাউকে করতে হবে করেন, কেউ একটা ফোন করলে আপনি হ্যাঁ ভাইব্রেশন, আমার এটার কোনো সাউন্ডও নাই। আর এইটারে মানুষ শীতানের মধ্যে নিয়ে রাইখা ঘুমায়, যারে একটা নোটিফিকেশন যদি মিস করে ফেলি আমি তো শেষ হয়ে যাব। হাউ টু ইউজ মোবাইল ফোন ডিস্ট্রাকশন ফ্রি, এই জিনিস বোঝা, আপনি যতদিন না বুঝবেন, এই একটা জিনিস যথেষ্ট আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য, বা আপনাকে একদম মানে সিস্টেম থেকে আউট করে ফেলার জন্য। এবং আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল লাইফ থেকে 2026 সালে 25 সালে আমার ছেঁড়া ডিসিশন ছিল, একটা ছেঁড়া ডিসিশন আমাকে অন্য লেভেলের মানুষ বানায় ফেলছে, সেটা হলো ফেসবুক ছাড়তে পারা। আমি বলছি না আমি সাধু, আমি সন্ন্যাসী, বা আমি এমন ছিলাম। আমি সহজে পারি নাই, বাট নিজেকে ওইভাবে টেম্পটেশনটা আমি কন্ট্রোল করি, আমার সেরা ডিসিশন ছিল। এবং 26 সালে আমি এমন এমন কিছু ক্লাস বানাইছি, আমি ইন্টারন্যাশনালের জন্য 3টা বই লিখছি, বাংলা ভাষায় আমি 3টা বই লিখছি, একটা চলে গেছে, আরেকটা এই যে আগামী মাসে আরেকটা আসতেছে, আরেকটা 26-এর শুরুতে আসবো। 6টা বই লিখছি আমি শুধু 2025 সালে, বিকজ অফ আমি ফেসবুকটা ছেড়ে দিয়েছিলাম। ওই টাইমটা বাঁচানোর সময় দিয়ে আমি 6টা বই লিখে ফেলছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি ফায়ারের মতো আমাদের 5 লাখ টাকা ভ্যালুর একটা ক্লাস বানাইছি, যেটা ব্রেভ মেম্বাররা করে। আমি ব্রেভ অ্যাডভান্সের পুরো কোর্সটা ডিজাইন করতে পেরেছি, এবং এমন এমন কিছু হাই ব্রেভ ভ্যালোসিটির মতো আমি একটা সুপার ডুপার লেভেলের ক্লাস, অনেকগুলা নতুন নতুন ক্লাস বানাইছি, চিপের ক্লাসগুলো পুরো রিডিজাইন করে নতুন করে আমি এমন এমন কন্টেন্ট এবং প্ল্যানিং বানাইছি ইন্টারন্যাশনালের জন্য, যেটা 100 কোটি মানুষের জন্য দরকার। এই পুরা কাজটা আমি করতে পারছি 2025-এ, বিকজ অফ আমি নিজেকে ডিস্ট্রাকশন ফ্রি করছি। এই একটা কাজ আমার প্রোডাক্টিভিটি, আমার অ্যাটেনশন, আমার কনসেন্ট্রেশন, আমার কাজের পারফরমেন্স লেভেল, দেখেন আপনি খেয়াল করে, কেন আরেকটা নজরুলের জন্ম হয় না, কেন আরেকটা পল্লী কবি জসিমুদ্দিন হয় না, কেন আরেকটা রবীন্দ্রনাথ পৃথিবীতে হয় না? বিকজ অফ ডিস্ট্রাকশন। তাদের ওই সময়টায় ডিস্ট্রাকশন ছিল না। এবং পৃথিবীর বহু বড় বড় মানুষকে আমি চিনি, তারা সবকিছু ফালায় মোবাইল টোবাইল ইন্টারনেট থেকে দূরে গিয়ে জঙ্গলে গিয়ে বছরে অন্তত, বিল গেটসও এই কাজটা করে, প্রতি বছর 2 সপ্তাহ সে কাটায় থিঙ্কিং উইকেটা। এবং পৃথিবীর কাল জাং থেকে শুরু করে পৃথিবী কাঁপানো যে সাইকোলজিস্ট, সে গিয়ে জঙ্গলে পাহাড়ের উপরে বাস করতো, ছোট একটা ঘর করে রাখতো, কাউকে সে ওইখানে যাইতে দিত না, শুধু রিসার্চ। পৃথিবীতে এরকম বহু এক্সাম্পল আছে। সো আপনি এই জায়গা থেকে বের হইতে পারলে আপনার ব্রেইন ওয়ার্ক করা শুরু করবে। যত এটারে ব্রেনের সাথে লাগায় রাখবেন, আপনার ব্রেইন তত ডাউনগ্রেড হবে। আপনার ব্রেইন হয়ে যাবে আপনার মোবাইল, শুধুমাত্র মোবাইল ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি এক ধরনের বিকলাঙ্গ, পঙ্গু। পঙ্গু মানুষ যেমন হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, সারাক্ষণ মোবাইল চাপা মানুষ এ পঙ্গু, মানসিক পঙ্গু। এজন্য তার সারা, এটা একটা হুইল চেয়ার, এটা আমি মোবাইল ফোন বলবো না, এটা একটা হুইল চেয়ার। তার মানে আপনি মানসিকভাবে পঙ্গু হয়ে গেছেন, এই হুইল চেয়ার ছাড়া আপনি চলতে পারতেছেন না। যতবার এটা হাতে নিবেন আপনি চিন্তা করবেন হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজে আপনি হাতে নেন, একটা মিটিং জুমে আপনার মোবাইল ফোন সামনে আছে, 3 ঘন্টা করেন, এটা ওকে। কিন্তু আপনি যখন নিজের ডোপামিনের জন্য এটা চালাচ্ছেন, দ্যাট মিনস আপনি একটা হুইল চেয়ারে আছেন। এবং এই হুইল চেয়ারকে আমি প্রপারলি ইউজ করতে শেখার পর থেকে আমার 25 সালটা অন্যরকম হয়েছে, 26 আরো অন্যরকম হবে। আমি কোনোদিনও দেখবেন যে আমার সামনে বসে কথা বলতেছি আমি মোবাইল চাপবো না, আমি এটা করবো না। কেন? বিকজ অফ এই জায়গাটা আপনার ব্রেইনকে ডাউনগ্রেড করে। ব্রেইন এটার উপরে এমন ডিপেন্ড হয়ে যে আপনার ব্রেইন থেকে আর ক্রিয়েটিভ থিঙ্কিং আসে না, ভালো চিন্তা আসে না। আমি প্রতি বছর দেখেন এই যে বই লিখে যাচ্ছি, এত এত কন্টেন্ট বানাই, এত এত নতুন ট্রেনিং বানাই, বিকজ আমার ডিস্ট্রাকশন বাংলাদেশের যে কারো তুলনায় অনেক কম। মানে আমার বাংলাদেশে যদি একটা প্রতিযোগিতা হয় যে ডিস্ট্রাকশন ফ্রি মানুষ, আমার কনফিডেন্ট আছে আমি মনে হয় নাম্বার ওয়ান রোল, মানে নাম্বার ওয়ান পদটা পাবো, নাম্বার ওয়ান অবস্থানটা পাবো। এতটুকু নিজের ডিস্ট্রাকশন নিয়ে আমি প্রতিনিয়ত ম্যানেজ করি। সো এটা করতে পারলে বাকি ঘটনা ভাই বিশ্বাস করেন অটোমেটিক্যালি ঘটবে। আপনার সব এইটা খেয়ে দিচ্ছে আপনার ডিস্ট্রাকশন। তো ডোপামিন লুক, আমরা কেন বেরিয়ে পারি না? কারণ ডোপামিন লুক, কারণ সোশ্যাল মিডিয়া আমার জন্য আছে নোটিফিকেশন, আমার জন্য আছে রেওয়ার্ড, আনসার্টেনটি। সোয়াইপ করলে এরপরে কি আসবে আমরা জানি না, একটার পর একটা, একটু নাচানাচি দেখলাম, এরপরে দেখলাম আমার বন্ধু সাগরে ঘুরতে গেছে, এরপরে গান দেখলাম, এরপরে রাজনৈতিক মারামারি দেখলাম, রাজনৈতিক বক্তব্য দেখলাম, একটু ওয়াজ শুনলাম। আনসার্টেনটি, মানে কখন কি আসবে আমরা জানি না, খালি স্ক্রল করতেছি। তারপরে ইনফিনিট স্ক্রল, স্ক্রল করে কিন্তু কোনোদিন শেষ করতে পারবেন না। আপনি ধরেন, আপনি যদি একটা উদ্যোগ নেন যে ঠিক আছে আমি আজকে 12 ঘন্টার জন্য বসলাম, আমি স্ক্রল করে ফেসবুকের একদম শেষ পর্যন্ত যাব, যেতে পারবেন না কোনোদিন, কারণ এটা ইনফিনিট
লেভেলে বানাইছে, মানে আপনার কখনো শেষ হবে না। তাহলে এই জিনিসের কি ভ্যালু? আমি সারাক্ষণ এটা করে গেলাম, এই যে দুই আঙ্গুলের খেলা, এই যে দুই আঙ্গুলের এই যে এটা দিয়ে তো অনেক সময় ইয়া দেখায়, থামস আপ দেখায় বা নেগেটিভ একটা ইয়া করে, তো আপনি এই দুই আঙ্গুল দিয়ে আপনার লাইফের 12টা আসলে নিজেই বাজাই দিতেছেন। বৃদ্ধাঙ্গুলি দেখায় না, এই আপনি আপনার লাইফে বৃদ্ধাঙ্গুলি প্রতিনিয়ত প্রদর্শন করে যাচ্ছেন। এই যে আপনার লাইফে আপনি যতবার এমন করতেছেন, আপনি চিন্তা করলেন আমার লাইফে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, লাইফে লাইফ তোর 12টা বাজছে, লাইফ তুই শেষ, লাইফ শেষ। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তারপর সোশ্যাল ভ্যালিডেশন, লাইক একবার পোস্ট দিয়ে 300 বার চেক করা লাগে, লাইক কয়টা আসলো, কমেন্ট কে করলো না, কে দেখলো না, কে লাভ দিছে, কে এই রিয়েক্ট দিছে, আপনি শেষ। কারণ এটা রং, এটা কোথাও বেচতে পারবেন না। এটা কেজি দরে নিয়ে গিয়ে যদি বলেন এই যে নাও আমি এতগুলো লাইক পাইছি, আমার 500 টাকা দাও, দিবে না। ফিয়ার এন্ড আউটরেজ, ব্রেকিং নিউজ, আজকে কি হইলো, স্ক্যান্ডাল, অমুকের সাথে অমুক পালাই গেছে, এটা হইছে, এই মারামারি হইছে, হ্যাঁ এই ভ্যালু কি? কোনো ভ্যালু নাই, কিন্তু আপনার ভালো লাগতেছে। সোশ্যাল ভ্যালিডেশন, নোটিফিকেশন মানে ডোপামিন হিট, একটা নোটিফিকেশন আছে, ও অমুক একটা সুন্দর কমেন্ট করছে, ও লাভ রিয়েক্ট দিছে, ভাই এটা লাভ রিয়েক্ট, ফেক লাভ, এটা ভালোবাসা না। আপনি বিপদে পড়েন, যে কটা মানুষ দৌড়ে আসবে ওইটাই আপনার ভালোবাসা, ওই লাভ ওইটা দেখে আপনি ডোপামিন পাইতেছেন, এই ভালোবাসা আলারা, আপনি বিপদে পড়লে দেখবেন একজন আপনার সামনে আসবে না। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, মাথার মধ্যে অলওয়েজ কাজ করে, আমি যদি সোশ্যাল মিডিয়ায় না থাকি অনেক আপডেট আমি মিস করে ফেলবো, অনেক কিছু আমি জানবো না। ভাই আপনি বিশ্বাস করেন, আমি যে চালাই না, কোনো নিউজ নাই যে আমি জানি না, কারণ ওই যে কথায় বার্তায় আশেপাশে থেকে শুনলেই হয়ে যায়। আলাদা করে সময়, এই যে আস্তে আস্তে আজকে আমি আমার এই আমাদের শফিক ভাই, আমাদের ড্রাইভার, উনি বলে ফেললো এটা এটা হয়েছে স্যার, জানেন নিয়ম? ও হ্যাঁ হ্যাঁ। উনি আমার নিউজ চ্যানেল, আস্তে আস্তে গাড়িতে আমি আমার ট্রেনিং এর কন্টেন্ট একটু রিভিউ করতেছিলাম, উনি বললো আমার হয়ে গেলো, দ্যাটস ইট। আলাদা করে সময় দিয়ে আমার শোনার দরকার নাই ভাই, যেটা আমার সাথে রেলিভেন্ট না। পৃথিবীর সব কিছু জানার দরকার আপনার নেই। আমেরিকাতে প্রতি বছর 5 লক্ষ নতুন বই বের হয়, আপনি কয়টা পড়ে শেষ করতে পারবেন? বাংলাদেশও নন ফিকশন বই বছরে 5,000 থেকে 10,000 পিস বের হয়, আপনি কয়টা পড়বেন? এত এত কিছু পড়ে আপনি কবে শেষ করবেন? আপনি গুরুত্বপূর্ণ জিনিস বাছাই করেন, যেটা আপনার জন্য জরুরি সেটা দেখেন, এবং সেটাতে আপনি ফোকাস থাকেন। এগুলো সবই রেপটিলিয়ান ব্রেইনকে টার্গেট করা। এই যে উপরের যে লিস্টের জিনিসগুলো দেখতেছেন, এগুলো সব আপনার রেপটিলিয়ান ব্রেইনকে টার্গেট করে করা, কারণ এটা একটা সার্ভাইভাল এবং সেফটি মুডে থাকে, কমফোর্টে থাকতে চায়, এজন্য ওকে ঘিরে এই জিনিসগুলো করা, যেটা সার্ভাইভাল, ফিয়ার অ্যান্ড কিউরিসিটি দিয়ে চলে। এইভাবে ইঞ্জিনিয়ারিং করে পুরো জিনিসটা বানানো হয়েছে। সো ট্রিস্টেন হ্যারিসের সবচেয়ে ভয়ঙ্কর ইনসাইটটা কি ছিল তাহলে? ইফ ইউ ডোন্ট কন্ট্রোল ইউর অ্যাটেনশন, সামওয়ান এলস উইল, অ্যান্ড দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর লাইফ গোলস। ভয়াবহ। ক্রিস্টেন হ্যারিস বলছে, ইফ ইউ ডোন্ট কন্ট্রোল, আপনি যদি আপনার অ্যাটেনশন কোথায় দিবেন এইটা কন্ট্রোল আপনি নিজে যদি না করেন, তাহলে সামওয়ান এলস, অন্য একজনই অ্যাটেনশনটা কন্ট্রোল করবে। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর গোলস, তারা কন্ট্রোল করে তার গোলের জন্য আপনার অ্যাটেনশনটা কাজে লাগাবে, আপনার গোল কি দেখার বিষয় না। বুঝছেন? গুগলের টপ ইঞ্জিনিয়ারের কথা এটা। এইভাবেই মেকানিজমটা বানানো হয়। কারণ আপনি ভাবতেছেন ফেসবুক আমি ফ্রিতে চাপতেছি, ভাই ফ্রিতে চাপতেছেন না। পার মিনিটের আপনার ভ্যালু কত? আপনি আজেরা ওইখানে খোশ গল্প, টিকটকে আজেরা গান, এইগুলো দেখতেছেন, এই এই পার মিনিটের আপনার ভ্যালু কত? এটা যদি আপনি একটা ভ্যালুয়েবল কাজে, এই কাম করতে পৃথিবীতে আল্লাহ নিশ্চয়ই আপনারা পাঠায় নাই। টিকটকের ভিডিও দেখার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠায় না, আমি ডেফিনেট করে গ্যারান্টি দিয়ে আপনাকে একদম সাইন করে আমি স্ট্যাম্পে লিখে দিতে পারো যে ফেসবুক চাপার জন্য আর টিকটকে ভিডিও দেখার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। কিন্তু আমি তো এই কামই করতেছি, তাহলে আমি আমি কেন আসলাম? আমি আমারে দিয়ে কিভাবে আমি ইম্প্যাক্টফুল? আপনার গোলের বাইরে আপনি ভাই সময় দিয়েন না। যা দিবেন ওইটাই ডিস্ট্রাকশন, যা দিবেন ওইটাই ব্যাড হ্যাবিট আপনার। আপনি বলেন যে আমার তো বদ অভ্যাস নাই, আপনার সবচেয়ে বড় বদ অভ্যাস, আপনি গোলে অ্যালাইন থাকতে পারেন না, অ্যালাইনের বাইরে প্রচুর কাজ করেন। চেইন নাম্বার 2, নেগেটিভ ফোকাস, ম্যাগনিফাইং প্রবলেমস। আপনি সমস্যার দিকে তাকালে সমস্যা বড় হবে, সমাধানের দিকে তাকালে সুযোগ বড় হবে। ফোকাস যেখানে, এনার্জি সেখানে। সো আমাদের ডিস্ট্রাকশন ফ্রি হওয়াটা প্রথম কাজ 26 সালে, যেটার কারণে আপনি যথেষ্ট গতিশীল ড্রাইভ দিতে পারেন না। পুরা ডিস্ট্রাকশন ফ্রি হন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চেইন নাম্বার, যেটা অদৃশ্য শেকল, শেকল নাম্বার 2 যেটা নেগেটিভ ফোকাস। আমাদের ব্রেন ছোটবেলা থেকে নেগেটিভলি প্রোগ্রাম করা, আমরা সব কিছুর নেগেটিভ আগে দেখতে পছন্দ করি, ঝামেলা কি আছে, প্রবলেম কি আছে আমাদের লাইফে। এজন্য আমরা দেখবেন লাইফে সারাক্ষণ প্রবলেমে থাকি, বিকজ আমার দৃষ্টিটাই অলওয়েজ প্রবলেমের দিকে থাকে। তো আপনি সমস্যার দিকে তাকালে সমস্যা বড় হয়। এজন্য আমি অলওয়েজ বলি একটা কথা, হোয়ার ইউ ফোকাস এক্সপান্ডস। আপনি যেই জায়গায় ফোকাসটা দেন
ওই জায়গাটা বড় হয়, এক্সপান্ড করে, আরো বড় হয়, আরো বড় হয়। তার মানে প্রবলেমটা আপনার জীবনে কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আপনার ফোকাস করাটা। আপনি প্রবলেমে ফোকাস করছেন বিদায়, when you focus on problem, your problem will be bigger than your solution. When you focus on solution, your solution will be bigger than your problem. এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটাকে বিগার করবেন। সো আমাদের অলওয়েজ ছোটবেলা থেকে তো নেগেটিভ থিঙ্কিং এ আমরা বড় হয়েছি। সো অলওয়েজ আমাদের মাথায় ফোকাসটা কাজ করে, নেগেটিভ জিনিসটা আমরা আগে চিন্তা করি, নেগেটিভ ফোকাসটা বেশি কাজ করে। সো এই জন্য আমি একটা কথা বলি, হোয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ অ্যান্ড আউটকাম শোজ। হোয়ার ফোকাস ফ্লোজ, আমার যে ফোকাস হচ্ছে অ্যাটেনশনের চেয়ে মোর পাওয়ারফুল। অ্যাটেনশন মানে আমি আপনার দিকে জাস্ট তাকাইলাম, 1 মিনিট তাকাই আবার অন্যদিকে। আর ফোকাস হচ্ছে একদম কন্টিনিউয়াসলি ওইটার দিকে, আমার গোল, আমি একটু অ্যাটেনশন দিয়ে আবার অন্যদিকে চলে গেলাম। আর ফোকাস হচ্ছে আমার গোলে আমার চোখ, ওই যে বাঘ যেমন হরিণ শিকার করে, একদম তাক করা থাকে ঠিক ওই হরিণটা, ওই আশেপাশে যা থাকুক মূল ফোকাসটা ওই হরিণটার দিকে। যেমন ধরেন সূর্যের আলো পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে পড়ে, সূর্যের আলো যদি এরকম ফোকাসড ওয়েতে পড়তো তাহলে, এই জন্য আমরা দেখেন যে আতসী কাগজ রেখে নিচে যদি আপনি ইয়া রাখেন, নিচে রেখে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি সূর্যের আলোটাকে ওই কাগজের মধ্যে ফোকাস করেন তাহলে ওই কাগজে কিন্তু আগুন ধরে যায়। ফোকাসটা হচ্ছে এরকম পাওয়ারফুল, একটা নির্দিষ্ট পয়েন্টে আপনি যখন ফোকাস করেন ওই জিনিসটা ফায়ার অফ হয়। সো হোয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ অ্যান্ড আউটকাম শোজ। সো আপনার ফোকাসটা যেখানে ফ্লো করে ওইখানে আপনার বিশ্বাসটা গ্রো করে, আর বিশ্বাসটা গ্রো করলে ওইখান থেকে রেজাল্টটাও প্রডিউস হয়। সো হোয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ অ্যান্ড আউটকাম শোজ। এখন প্রশ্ন হচ্ছে আপনার ফোকাসটা এবার কোথায়, আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনার ফোকাসটা যদি প্রবলেমে থাকে, বিলিভ গ্রোজ, তাহলে বিলিভটা কি হবে, আপনার বিলিভটা গ্রো হবে যে আমি শুধু প্রবলেমে আসি, আমার জীবন পুরোটা প্রবলেমে যাবে, আমি আর প্রবলেম থেকে কোনোদিনও বেরিতে পারবো না। তাহলে আউটকাম কি আসবে, আপনার জীবন পুরোটা প্রবলেমে ভরে যাবে, আপনি কখনোই আর কোনোদিন আউটকাম আপনার জীবনে দেখবেন না। তাহলে এই প্রবলেমটা আসলে কে তৈরি করলো, আপনার ফোকাস তৈরি করলো। ওয়ার ফোকাস ফ্লোজ, বিলিভ গ্রোজ অ্যান্ড আউটকাম শোজ। দ্য ফোকাসিং ইলিউশন, নাথিং ইন লাইফ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ হোয়াইল ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইট। ড্যানিয়েল কানেম্যান, আপনারা ওনার নাম জানেন আই হোপ, উনি একজন নোবেল লরেট, নোবেল প্রাইজ উইনার। উনি বলছেন ফোকাস ইলিউশন মানে হচ্ছে নাথিং ইন লাইফ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইউ থিঙ্ক। অর্থাৎ জীবনে আপনি যেটা ভাবছেন, আপনি ভেবে, আপনি যে জিনিসটা চিন্তা করতেছেন, আপনি ওই জিনিসটা চিন্তা করে ভাবতেছেন যে পৃথিবীতে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই চিন্তা করার। সো নাথিং ইন লাইফ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইউ থিঙ্ক ইট ইজ হোয়াইল ইউ আর থিঙ্কিং অ্যাবাউট ইট। তার মানে আপনি ওই মোমেন্টে ওই জিনিসটা কেন চিন্তা করতেছেন, ওই জিনিসটা কেন ফোকাস করতেছেন, আপনি ভাবতেছেন যে পৃথিবীতে এই মুহূর্তে এইটাই ফোকাস করার জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এর চেয়ে আর গুরুত্বপূর্ণ কিছু নাই। এইটা একটা ইলিউশন, এটা একটা ফুলিশ থট। এর বাইরে অনেক কিছু আছে, অনেকভাবে ভাবার সুযোগ আছে। ধরেন আপনি ঋণে আছেন বা বিজনেস নিয়ে স্ট্রাগল করতেছেন, এজন্য আপনি অলওয়েজ আপনার থিঙ্কিংটা বা আপনার ফোকাসটা করে রাখছেন কোথায়, আপনার ওই প্রবলেমে বা আপনার ঋণে বা আপনার স্ট্রাগলের মধ্যে, এবং আপনি ভাবতেছেন যে পৃথিবীতে এর বাইরে আর কোনো কিছু নাই। কিন্তু ঠিক প্রবলেমটার পাশেই সলিউশনটা আছে, আপনি যেহেতু ফোকাসটা প্রবলেমে দিয়ে রাখছেন, দ্যাট ইজ হোয়াই আপনি কিন্তু সলিউশনটা দেখতেই পাচ্ছেন না। সো সলিউশনটা দেখার জন্য আপনাকে ফোকাসটা প্রবলেম থেকে সরিয়ে সলিউশনে আনতে হবে, এবং তখন আপনার বিশ্বাস গ্রো করবে, আপনার চিন্তা, আপনার ইনোভেশন, আপনার প্ল্যানিং আসতে থাকবে, আপনি তখন বিগ ড্রাইভ ওইখান থেকে দিতে পারবেন। এক্সপেরিমেন্ট আপনি খেয়াল করে দেখেন, ড্যানিয়েল কানেম্যান একটা এক্সপেরিমেন্ট করেছিল। উনি প্রশ্ন করলো আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যা কি, কিছু মানুষকে একসাথে এনে গ্রুপ এর মানুষগুলোকে প্রশ্ন করলো আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যা কি। আমি যদি আপনাদেরকে এখন চ্যাটে লিখতে বলি আপনার জীবনে সবচেয়ে বড় সমস্যা কি, তাহলে কি হবে, আপনার ফোকাসটা কোথায় পড়বে, পুরোপুরি গিয়ে সমস্যার মধ্যে পড়বে। রেজাল্ট কি আসলো, মানুষ সেই সমস্যা অবসেসড হয়ে গেল, বারবার যখন এটা বলা হইলো মানুষ ওই সমস্যায় আরো ফোকাসড হয়ে গেল। গ্রুপ বি কে উনি ডিফারেন্ট প্রশ্ন করলেন। প্রশ্ন করা হলো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ কি, সবচেয়ে বড় অপরচুনিটি কোনটা, সবচেয়ে বড় পসিবিলিটি কোনটা। মানুষ এনার্জাইজড হইলো এবং মানুষ মোটিভেট ফিল করলো। দেখেন, শুধুমাত্র প্রশ্ন করার কারণে ফোকাসটা কিন্তু ভিন্ন জায়গায় পড়তেছে। এজন্য বলা হয় না প্রশ্নই উত্তর। তো আপনি নিজেকে এমন প্রশ্ন করবেন না বা এমন জিনিস নিয়ে আটকাবেন না যাতে আপনার ফোকাসটা নেগেটিভে যায়। আমরা সব সময় নিজেদের উইকনেস চিন্তা করি, বাট
গবেষণা বলছে আমরা যদি স্ট্রেংথে ফোকাস করি, আমরা যখন মোটিভেশন হারাই ফেলি, আমরা যখন পথ খুঁজে না পাই, আমরা যখন অপরচুনিটি দেখতে পাই না, আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমরা আসলে ফোকাসটা করতেছি প্রবলেমে। দ্যাট ইজ হয় আমরা অপরচুনিটি দেখছি না। 2026 সালে আপনি যদি ম্যাসিভ ড্রাইভ দিতে চান, তাহলে আপনার পুরো ফোকাসটা আনতে হবে আপনার স্ট্রেংথে, যে আমার কি কি অলরেডি আছে, আমি কি কি অলরেডি পারি, আমার স্ট্রেংথ কি কি, আমার অপরচুনিটি কি কি, কেন আমি পারবো, কেন আমাকে দিয়ে 26 সালে হবে, কেন আমি কোটি টাকা আর্ন করতে পারবো, কেন আমি স্ট্রাগল থেকে বের হইতে পারবো, কেন আমি হেলদি লাইফ মেনটেন করতে পারবো। এই যে প্রশ্নগুলো যদি এগুলা হয়, আপনার ফোকাসটা যখন ভালো জায়গাতে পড়তেছে, আপনার দেখবেন বিলিফটা গ্রো হবে, আপনার মোটিভেশন বাড়বে, আপনার ড্রাইভ করার জন্য আপনি তখন অ্যাগ্রেসিভ হতে পারবেন। সিম্পল। প্রবলেম ভার্সেস সলিউশন ফোকাস মেট্রিক্স আমরা যদি এইভাবে একটু দেখি। ফোকাস টাইপ, ফোকাস টাইপ, ব্রেইন স্টেট, ইমোশন অ্যান্ড রেজাল্ট। প্রবলেম ফোকাস, ফোকাস টাইপটা আমি ধরলাম যে আপনি যখন প্রবলেমে ফোকাস করতেছেন, তখন আসলে ব্রেইন স্টেট কি থাকতেছে, সার্ভাইভাল মুড। আপনি যখন ফোকাস করতেছেন প্রবলেমে, তখন আপনার ব্রেইন সার্ভাইভাল মুড অ্যাক্টিভ করে দিতেছে। ইমোশন কি হইতেছে, আপনার মধ্যে ফিয়ারের জন্ম হইতেছে, আপনার মধ্যে স্ট্রেস, আপনার মধ্যে অ্যাংজাইটির জন্ম হইতেছে। রেজাল্ট কি আসতেছে, ওভার থিঙ্কিং, প্রোক্রাস্টিনেশন, আপনার অনেক দুশ্চিন্তা হইতেছে, অনেক পেইন লাগতেছে। বাট মজা হলো এই পুরো ব্যাপারটাই কিন্তু ইমাজিনারি, দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু আপনি ভিতরে ওভার থিঙ্কিং এ পড়ে গেছেন, প্রোক্রাস্টিনেশন অর্থাৎ দীর্ঘসূত্রিতায়, আচ্ছা থাকে এখন না করি, একটু পরে করি, আপনার এনার্জিটা কাজ করতেছে না। আবার ফোকাস টাইপটা আপনি যখন চেঞ্জ করে দিচ্ছেন, আপনি যখন সলিউশনে ফোকাস করলেন, তখন আপনার ব্রেইনের ক্রিয়েটিভ মুড অন হইতেছে। যখন ক্রিয়েটিভ মুড অন হয়, তখন আপনি এনার্জি পান, আপনার মধ্যে একটা হোপ, একটা আশা আপনি দেখতে পান, আপনি তখন অ্যাকশন নেন, দ্রুত আপনি ড্রাইভ করতে পারেন। তাহলে দেখেন, সলিউশনে ফোকাস করলে ক্রিয়েটিভ মুড অন হইতেছে, ব্রেইনের ইনোভেশন ক্ষমতা আসতেছে, হোপ এবং এনার্জি ক্রিয়েট হচ্ছে, এবং আপনি প্রপার স্টেপ বা প্রপার অ্যাকশন যেটা, সেটা আপনি নিতে পারছেন। এইবার ফোকাস টাইপ যদি হয় ব্লেম ফোকাস, আমি জীবনে ব্যর্থ কেন, সরকারের সমস্যা, আমার লাইফে শান্তি নাই কেন, আমার ওয়াইফ সমস্যা, আমার বাবা মা সমস্যা, আমার বন্ধুরা সমস্যা, আমার পার্টনারের সমস্যা, অমুকের সমস্যা, সমস্ত ব্লেম গেম যখন আপনি ব্লেমে ফোকাস করেন, তখন ডিফেন্সিভ মুড অন হয় ব্রেইনের। তখন আপনার মধ্যে অ্যাঙ্গার ক্রিয়েট হয়, সবার প্রতি আপনার বিতৃষ্ণা জন্ম হয়, কাউরে আপনার ভাল লাগে না। এবং অ্যাঙ্গার যখন ক্রিয়েট হয়, তখন আপনি স্টাক হয়ে যান, আপনি আর বড় চিন্তা করেন না, বিগ ড্রাইভ, ম্যাসিভ ড্রাইভ, এগুলো কিচ্ছু আমার দিতে ভাল লাগে না, মনে হয় যে পৃথিবীর সব মানুষ খারাপ, আমি ছাড়া পৃথিবীর দুনিয়ার কেউ ভালো না। এই কারণে আপনি তখন ব্লেম গেমে আপনি আরো অস্থির হয়ে ওঠেন, স্টাক থাকতে থাকতে একসময় আপনি অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে চলে যান। এবার আসেন ফোকাস টাইপ যদি অপরচুনিটি ফোকাস হয়, অপরচুনিটি, সুযোগ, সম্ভাবনা, এই অ্যাচিভমেন্টে আপনি যখন ফোকাস করেন, তখন আপনার গ্রোথ মুড অন হয়, গ্রোথ। তখন আপনার মধ্যে ইমোশন কাজ করে, মোটিভেশন, ইয়া ফাটাই ফেলবো। এন্ড আপনার প্রোগ্রেস, রেজাল্ট কি আসে, আপনার একটার পর একটা প্রোগ্রেস, একটার পর একটা অ্যাচিভমেন্ট আসতে থাকে। যদিও সিচুয়েশন নেগেটিভ, কিন্তু আপনি দেখবেন আপনার লাইফ তখন অনেক পজিটিভ। মানে খুব পাওয়ারফুল একটা স্লাইড। এই মেট্রিক্সটা যদি আপনি ঠিক মতো বোঝেন, তাহলে আমরা প্রবলেমেও ফোকাস করতে পারি, আমরা চাইলে সলিউশনে ফোকাস করতে পারি, আমরা ব্লেমে ফোকাস করতে পারি, আমরা চাইলে অপরচুনিটি ফোকাস করতে পারি। এর মধ্যে বেস্ট হচ্ছে অপরচুনিটিতে যখন আপনি ফোকাস করতেছেন, আপনার গ্রোথ মুড অন হচ্ছে। আবার সলিউশনে যখন ফোকাস করছেন, আপনার ক্রিয়েটিভ মুড অন হচ্ছে। এই দুইটা জিনিসে একমাত্র ফোকাস করাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে আমার সুযোগ কি কি আছে, কেন আমি ভালো করতে পারবো। ভাই একটা বছর এটা একটু শুনে দেখেন, আমার এই প্রেসক্রিপশনটা মানেন, সারা জীবন তো করেই আসছেন, নেগেটিভ ফোকাস, নেগেটিভ থিঙ্কিং, সমস্ত হাবিজাবি সব করে আসছেন না, আমার কাছে তো আসছেন, পেমেন্ট করেই আসছেন এই প্রোগ্রামটাতে। আমি এজ এ কোচ বা মেন্টর যাই মনে করেন, বা সাধারণ আপনার ছোট ভাই বড় ভাই যাই মনে করেন, আমি যে প্রেসক্রিপশনটা আপনাকে দিলাম, একটা বছর খালি ফলো করেন, ভালো রেজাল্ট পেলে আপনি আমার জন্য মন খুলে দোয়া করবেন। সারা জীবন তো নেগেটিভ ফোকাস করলেনই, একটু পজিটিভ ফোকাস করে দেখেন না, লাইফটা কি সুন্দর, আল্লাহ কি ব্লেসিং দিয়ে রাখছে। আল্লাহ প্রত্যেকটা প্রবলেমের পাশেই পসিবিলিটি, এজন্য বলছে আল্লাহ সবকিছুকে জোড়ায় 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 সৃষ্টি করেছেন, এই যে কেন প্রবলেমের পাশেই পসিবিলিটি আছে, আর ব্লেমের পাশেই অপরচুনিটি আছে। সো এইটা আমরা ফোকাস করি, দেখবেন ব্রেইনের মুডটা চেঞ্জ হবে, আপনার ইনোভেশন বাড়বে, আপনি অ্যাক্টিভলি ড্রাইভ দিতে পারবেন। প্রবলেম আপনার জীবন নষ্ট করে না, ট্রাস্ট মি। প্রবলেমের উপরে ফোকাস আপনার জীবন নষ্ট করে। ফোকাস বদলালেই ফিউচার বদলে যায়, বুঝছেন? ফিউচারটা বদলাইতে চান, সিম্পল, ফোকাসটা বদলাই ফেলেন। প্রবলেম, আমাদের কারো জীবন প্রবলেমের কারণে নষ্ট হচ্ছে না, পৃথিবীতে এমন একজনকে আপনি দেখাইতে পারবেন না
আসলে যার জীবনে প্রবলেম নাই, তাহলে ফোকাসটা আপনার প্রবলেম নষ্ট করতেছে না, বা লাইফটা লাইফটা নষ্ট করছে আপনার প্রবলেমের উপরে নেগেটিভ ফোকাস। প্রবলেম বরং আপনার জন্য পরম আপন বন্ধু, কারণ প্রবলেম আপনাকে দেখিয়ে দেয় আপনার স্টেপ নেওয়া উচিত, ধাক্কা দেয় আপনাকে গ্রো করানোর জন্য। সো প্রবলেমের উপরে ফোকাস আপনার জীবন নষ্ট করে। ফোকাস বদলান, ফিউচার বদলে যাবে, সিম্পল। যেমন একটা এক্সাম্পল যদি দেখি, টাকা। আমার টাকা নাই এই চিন্তা যদি করেন, ফোকাস করেন আমার টাকা নাইতে, তাহলে কি হবে? স্ট্রেস বাড়বে, টেনশন হবে, আমার টাকা নাই। বরং আমার টাকা নাই এটা একটা নেগেটিভ ফোকাস। হ্যাঁ, সত্যিকার অর্থে আমি ধরলাম আপনার টাকা নাই, একসময় আমারও ছিল না। আমি 13 বছর একটা ট্র্যাজিক লাইফ কাটাইছি, অভাবে, অনটনে, টেনশনে, দুশ্চিন্তায় ছিল, কিন্তু কখনো ফোকাসটা টাকা নাই এটাই ছিল না। ফোকাসটা অলওয়েজ ছিল কাজের দিকে, অলওয়েজ ছিল অপরচুনিটির দিকে, অলওয়েজ ছিল বিগ ড্রাইভের দিকে। সো আমি কিভাবে ভ্যালু ক্রিয়েট করতে পারি, এইটাতে ফোকাস যদি করেন পথ খুলে যাবে। তার মানে আমার টাকা নাই এই ফোকাস করলে আমার ব্রেইনে নেগেটিভ চিন্তা আসবে, তার পরিবর্তে আমি এমন ভাবে চিন্তা করি যে আমার কি কাস্টমারের জীবনে কোন ভ্যালুটা অ্যাড করলে, কাস্টমারের লাইফে কোন প্রবলেমটা সলভ করলে, কাস্টমারের জীবনে কিভাবে জীবনকে কিভাবে সহজ করলে সে আমাকে টাকা দিবে। তাহলে আমি ফোকাসটা করতেছি কাস্টমার লাইফ চেঞ্জ করার জন্য, এবং আমার ব্রেইন তখন কাস্টমার লাইফ চেঞ্জ করার জন্য আমাকে বিভিন্ন প্ল্যানিং দিবে। সেই প্ল্যানিংগুলো কাজে লাগালে টাকা তো বাই প্রোডাক্ট এমনিতে আমার মানি ব্যাগে আসবে। সিম্পল না? তার মানে দেখেন আমরা কত সুন্দর করে শিফট করে ফেলতে পারি। হ্যাঁ, এটা সাথে সাথেই হবে না। আপনি হয়তো আজকে থেকে ফোকাস করলে 3 মাস বা 6 মাস পরে আপনার আস্তে আস্তে টাকা এসে আপনার প্রবলেম সলিউশন হবে। আর টাকা নাই, অভাবে আছি, আমি গরিব, এই জিনিসগুলো আইডেন্টিটি মাথায় দিয়ে রাখলে, আর এই জিনিসগুলোকে যদি আপনি ফোকাস দিয়ে রাখেন, লং রানে তো আসলে আপনার অবস্থা আরো খারাপ হবে ভালো হওয়ার চেয়ে। স্বাস্থ্য, যেমন আপনি যদি চিন্তা করেন আমি অসুস্থ, আমি তো দুর্বল, আমার ফিটনেস ঠিক নাই, আমার ডায়াবেটিস, আমার ব্লাড প্রেশার, আমার ভুঁড়ি হয়ে গেছে, আমার দ্বারা আর কিছু হবে না, এই যে এটা কি নেগেটিভ ফোকাস? তার মানে আপনি আরো অসুস্থ হতে থাকবেন দিন দিন। তাহলে আপনার ফোকাসটা কি হবে? আমি আজ এমন কি করতে পারি যেটা করলে আমি হেলদি হব। তখন আপনার মধ্যে অ্যাকশন আসবে। আচ্ছা আমি এক্সারসাইজ করতে পারি, আচ্ছা আমি খাবারটাকে চুজ করে করে খেতে পারি, খাবার মেপে মেপে ক্যালোরি মেপে খেতে পারি, আমি একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানে যেতে পারি, প্রত্যেকদিন সকালে অন্তত আধা ঘন্টা আমি দৌড়াইতে পারি। এই যে তখন আপনি আস্তে আস্তে কি হইলো, স্বাস্থ্য থেকে, অসুস্থতা থেকে ফোকাসটা নিয়ে আসলেন অ্যাকশনে। আমি এমন কি করতে পারি যেটা হলে আমি হেলদি হব। আপনার টাকা নাই, আপনি প্রশ্ন করবেন আমি এমন কি করতে পারি যেটা করলে কাস্টমারের লাইফে ভ্যালু অ্যাড করব এবং টাকা বাই প্রোডাক্ট চলে আসবে। এইভাবে আপনার জীবনে যতগুলো সমস্যা আসে, এই সমস্যাগুলোকে আপনি পজিটিভ ফোকাস দিয়ে কিন্তু চাইলে আপনি পুরো জিনিসটাকে চেঞ্জ করতে পারেন। সম্পর্ক, যেমন চিন্তা করেন, সম্পর্কের ক্ষেত্রে আমাদের অলওয়েজ ফোকাস থাকে আমার ওয়াইফ ভালো না, আমার হাজবেন্ড ভালো না, আমার বাবা মা ভালো না, আমার বন্ধুরা ভালো না, অমুকে খারাপ, এটা খারাপ, ও আমাকে বোঝে না। এতে কি হয়? ডিস্টেন্স আরো বাড়ে, ওর মেন্টালিটি আমার সাথে অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি না হইলে সেটা অন্য হিসাব, তাহলে আপনি হয়তো ডিভোর্স বা অন্যদিকে যাইতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ভালো সম্পর্কগুলো আমরা খারাপ করে ফেলি, যে ও আমাকে বোঝে না। এই যে এটাতে যখন আপনি ফোকাস করলেন, ওর মেন্টালিটি ভালো না, ও আমাকে যথেষ্ট যত্ন করে না, আমাকে রেসপেক্ট করে না, আমাকে টেক কেয়ার করে না, আমাকে ভালোবাসে না, আমরা অলওয়েজ ফোকাস করি এগুলাতে। যখন এগুলা ফোকাস করেন সম্পর্কটা দিন দিন ডিস্টেন্স বাড়ে। কিন্তু আমরা যদি এইটা চিন্তা করি ও আমাকে বোঝে না, এটা ব্লেম দিচ্ছি, এই ব্লেম ফোকাস থেকে বের হয়ে আমি যদি এইভাবে চিন্তা করি আমি কিভাবে বেটার কমিউনিকেট করতে পারি, আমি কি করলে ও আমাকে আরো ভালো বুঝবে, আমি কি করলে আসলে আমাদের রিলেশনটা আরো বেটার হইতে পারে, তখন কিন্তু আপনি অ্যাকশন খুঁজে পারবেন, তখন আপনি কানেকশন করার রাস্তা তৈরি হবে, আপনি আসলে ফাইনালি কানেক্ট করবেন। সো আমরা এই তিনটে এক্সাম্পল দিয়ে দেখলাম যে আসলে ফোকাসটা শিফট করলে অ্যাক্টিভিটিটা কিন্তু সাথে সাথে শিফট হয়ে যাচ্ছে। এখানে দেখেন একজনের এক্সাম্পল যদি আমরা দেই, নিক ভুজিসিক, ওনার নাম আপনারা আই হোপ অনেকেই জানেন। এই মানুষটার হাত নেই, পা নেই, তারপরে উনি পৃথিবী জয় করেছেন। আমি জানি এক্সাম্পলটা কমন, বাট অনেক ক্ষেত্রে কমন এক্সাম্পলগুলো আমাদের রিকল বা রিপিটেশনের জন্য দরকার। সো ওনার হাত নাই, আপনারা ছবিতে অলরেডি দেখতে পাচ্ছেন, দুইটা হাত ওনার নাই, দুইটা পাও ওনার নাই, চোখ মুখ কান সব আছে, খেয়াল করে দেখেন। এরকম ভাবে বাংলাদেশে এই ব্যক্তিটা জন্মাইলে ওনাকে নিঃসন্দেহে আপনি ফার্ম গেটের ব্রিজের নিচে দেখতেন ভিক্ষা করতেছে, অথবা ওভার ব্রিজের উপরে উনি ভিক্ষা করতো, নিশ্চিত, এটা একদম গ্যারান্টি। অথচ উনি এই হাত পা নাই এটাতে উনি ফোকাসই করে নাই। হ্যাঁ, শুরুর দিকে চাইল্ডহুডে ওনাকে যখন স্কুলে ভর্তি করানো বা এগুলো করা হয়েছে, সিভিয়ার বুলিং এর শিকার হয়েছে, প্রচুর পরিমাণে বুলি করছে ওনার
সহপাঠী যারা ছিল ডিপ্রেশনে সুইসাইডাল অ্যাটেম্পটেও চলে গেছিল যে আল্লাহ আমাকে এরকম বানাইছে। দ্য শিফট, 15 বছর বয়স উনি ডিসিশন নিলেন আমি যা নেই তাতে ফোকাস করব না, আমার যা কিছু নাই, আমার হাত এবং পা নাই, এইটাই আমি ফোকাসই করব না, আমার যা আছে আমি তাতে ফোকাস করব। সমস্যা আমার শরীরে না, সমস্যা আমার ফোকাসে, ব্রেইনে। কি পাওয়ারফুল একটা চিন্তা ভাবনা আপনি দেখেন, যে আসলে আমার হাত পা নাই এটাতে যদি আমি ফোকাস করি তাহলে আমি বিকলাঙ্গ হিসেবে ভিক্ষা করে, বাংলাদেশে হইলে ভিক্ষা করে খাওয়া ছাড়া অন্যদিকে কোনো ভাবতো না। কিন্তু হাত পা নাই এটাতে ও ফোকাসই করে না, আমার কি নাই এটাতে ফোকাস করে কোনো লাভ নাই, আপনার কি নাই এটাতে ফোকাস করে আপনার আসলেই কোনো লাভ নাই, বরং কি আছে সেইটাতে ফোকাস করে কিভাবে বেটার একটা লাইফ লিড করা যায়। যখন সে এইটাতে ফোকাস করলো তখন সে অনুভব করলো সমস্যাটা আসলে আমাদের শরীরে না বা আমার শরীরে না, সমস্যাটা আমাদের ব্রেইনের ফোকাসে, ফোকাসের কারণে আসলে আমাদের অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়। দ্য রেজাল্ট, এটার কারণে কি হইলো, উনি 36টা দেশে ভ্রমণ করেছেন, 5 মিলিয়ন প্লাস মানুষকে, 50 লক্ষ মানুষকে মোটিভেট করেছেন। উনি একজন ইন্টারন্যাশনাল মোটিভেশন স্পিকার বা একজন ট্রেনার। উনি বই লিখেছেন, উনি বিয়ে করেছেন, 4 সন্তানের জনক হয়েছেন, নিয়ার নেট ওয়ার্থ হচ্ছে $6 লক্ষ প্লাস উনি ইনকামও করেছেন। ভিক্ষা করে না, ইম্প্যাক্ট করার মাধ্যমে। ওনার দারুণ দারুণ কিছু বই আছে, আপনারা পড়েও দেখতে পারেন। তার মানে কিভাবে ফোকাস শিফট করার মাধ্যমে। তাহলে আমার আপনার কাছে প্রশ্ন, আপনার অবস্থা কি ওনার চেয়ে খারাপ? দেখেন কি সুন্দর ছুটের বুটের, আপনি ফিলই হয় যে এই মানুষটা কোনোভাবে অসুখী, এই মানুষটার কোনো কিছুর অভাব আছে। আর আমাদের হাত পা চোখ নাক কান সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমগো দিকে তাকাইলে আল্লাহ অবাক হয়ে যায় যে এই মানুষটা কি পরিমাণ নিমক খারাপ। হ্যাঁ, আল্লাহ ওই যে বলেন না যে মানুষটা বড়ই অকৃতজ্ঞ, কোরআনে বলেছেন না যে এত কিছু তোদের দেওয়ার পরে তোর চেহারার দিকে তাকাইলে মনে হয় যে মানে আমি তোরে কিচ্ছু দেই নাই। মানে আল্লাহ আমাদের প্রতি রাগ হবেন না কেন আপনি চিন্তা করে দেখেন তো। সব কিছু আমাদের আছে কিন্তু আমরা ওগুলো কিচ্ছু দেখি না, কি নাই, অমুকের ওইটা আছে, আমরা সারাদিন খালি কম্পেয়ার, আমার এটা আছে, আমার আচ্ছা আমার তো সিক্স প্যাক নাই, ও আমি তো কালো মানুষ আমার তো ওইটা নাই, ও আমার গাড়ি তো হেরিয়ার গাড়ি, আমার কিন্তু মার্সিডিজ নাই, আমার কিন্তু ওইটা নাই। সারাদিন অন্যের কি আছে আমার কি নাই, একটাই কাজ আমাদের ব্রেইনের, ফোকাসটা সবসময় এটা। তো এই পুরা জিনিসটা বাদ দিয়ে আপনি একটা ইউনিক এন্টিটি, আল্লাহ আপনাকে ইউনিক বানাইছে, আপনি আপনার অ্যাক্টিভিটিতে ফোকাস করেন, আপনাকে যে যোগ্যতা দিয়েছে সেটাকে আপনি কাজে লাগান। সো উনি যেটা বলেছেন, নিক ভুজিসিকের একটা কোট আমি এখানে শেয়ার করেছি, ইফ ইউ ক্যান নট গেট আ মিরাকল বিকাম ওয়ান। আপনি হয়তো ফিল করছেন যে আমার লাইফে কোনো মিরাকল নাই, কোনো ম্যাজিক নাই, ইউ আর দ্য ম্যাজিক। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, ইউ ডোন্ট নিড এনি ম্যাজিক পিল। আপনার কোনো ম্যাজিক পিল খাইয়া জীবনে সফল হইতে পারে না। ওয়ার্ক অন ইউর সেলফ অ্যান্ড সি দ্য ম্যাজিক, ইউ আর দ্য ম্যাজিক। সো ওনার কথাটা এটা, অলৌকিক কিছু যদি আপনার জীবনে না ঘটে, নিজেই অলৌকিক হয়ে ওঠো। তাহলে ওনার জীবনে অলৌকিক কোনো কিছু ছিল না কিন্তু উনি অলৌকিক হয়ে উঠছে। উনি আল্লাহর দেওয়ার যে ব্লেসিংস এগুলাকে ফোকাস করেছে, এগুলাকে উনি প্রপারলি কাজে লাগায় একটা সুখী সফল এবং অ্যাক্টিভ মানুষ হয়ে উঠছেন, যেটা দিয়ে উনি লাখো মানুষের জীবন বদলে দিচ্ছে। কারো উপরে উনি ডিপেন্ড হচ্ছে না, উনি বরং মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখছে। তাহলে আপনার সব থাকার পর আপনার অবস্থা কি ওনার চেয়ে খারাপ? অ্যাজ এ এক্সাম্পল, ওনার ঘটনাটা আপনারা হয়তো অনেকেই জানেন, তারপর আমি অ্যাজ এ এক্সাম্পল আনলাম যে এইভাবে ফোকাস শিফটের মাধ্যমে আমরা কিন্তু একটা ম্যাসিভ লাইফ তৈরি করতে পারি। যদি হাত পা ছাড়া মানুষ বিশ্ব জয় করতে পারে তাহলে আপনার সমস্যা কি আসলেই সমস্যা? যদি হেলেন কিলারের মতো, মানে চোখে দেখে না, কানে শোনে না, মুখে কথা বলতে পারে না, হুম, চিন্তা করে দেখেন তো, আপনি চোখে দেখতে পান না, আপনি দুই কানে শুনতে পারেন না, আপনি মুখে কিছু বলতে পারেন না, এরকম মানুষ তাকে বলা হচ্ছে যে রোল মডেল অফ হ্যাপিনেস। এই মানুষও গ্র্যাজুয়েশন করেছে, মানুষের জন্য বই লিখে গেছে, হ্যাপিনেসের উপরে অনেক ইম্প্যাক্টফুল ভূমিকা উনি পৃথিবীতে রেখে গেছে। তো এই মানুষগুলো যদি পৃথিবীর জন্য করতে পারে তাহলে আপনার সমস্যা, আমার প্রশ্ন, আপনার সমস্যা কি আসলেই সমস্যা? আপনার সামনে আমি লাইভ আছি, আমি 13 বছর একটা ট্র্যাজিক লাইফ কাটাইছি, আমার 8টা মামলা ছিল, আমার ইভেন আমি জেলও খেটেছি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল চেকের মামলায়। তো সেগুলো থেকে আমি ওভারকাম করে বের হইছি না, চারদিক থেকে মনে হইতো সমস্ত মানুষজন আমাকে টাকা পায়, আমাকে পলাতক পর্যন্ত থাকতে হয়েছে জীবনের একটা লম্বা গুরুত্বপূর্ণ সময়। মানে এমনও হয়েছে যে আমার বাসা ভাড়ার দেওয়ার টাকা নাই, অফিস ভাড়া দিতে না পারায় অফিসের তালা লাগিয়ে দিয়েছে, অফিসের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, মসজিদে মসজিদে ঘুরে ঘাসের মধ্যে বসে থেকে এইভাবে হেঁটে হেঁটে অফিস করা লাগতো। এমন এমন হয়েছে যে আমার মেয়ে আহ, যখন একটু কথা বলতে শিখছে, ও হলো মুরগির মাংসটা খেতে খুব পছন্দ করতো। এমন হয়েছে যে টানা 6 মাস আমি বাসায় মুরগির মাংস নিতে পারি না। 6 মাস পরে কিছু টাকা ম্যানেজ করে, মানে শুধু ডাল ভাত কোনো রকমে ভর্তা টর্তা দিয়ে চলতেছিল।
তো 6 মাস পরে আমার এখনো মনে আছে রাজকন্যা ওই দিন ওই কথাটা বলল। তো ওইটা আমি লিখে রাখছি, তো বললো বলতে ও আবার পড়ছে, এই কারণে ওর ওর মাথায় আবার এটা ঢুকছে যে 6 মাস পরে আমি যখন মুরগির মাংস রান্না হয়েছে রাজকন্যাকে যখন খাওয়াই দিচ্ছিল, তখন ওর আম্মুকে, আমি ও পোষা ডাইনিং এ, ওর আম্মুকে রাজকন্যা বলতেছে, আম্মু, কারণ ওর আম্মু ওকে বুঝাইছে যে আব্বুর কাছে টাকা নাই, তুমি কিন্তু আব্বুর কাছে ভুলেও তুমি গিয়ে, কারণ ও কিছু দরকার হলে তো আমার কাছে এসে চায়, আব্বুর কাছে কিন্তু মাংস খাইতে চাইও না। তো এই মাংস দিয়ে যখন ওকে ভাত দিছে, খাওয়ার পরে বলতেছে আম্মু, মানে ও তো ছোট মানুষ বলে ফেলতেছে, আমার এখনো মনে আছে যে আম্মু, আব্বুর কাছে না টাকা নাই, তাহলে মুরগির মাংস কই পাইলা তুমি? মানে আমি কিন্তু পাশেই বসা। তো এই এই যে যে হ্যাঁ, এটা আপনি বলতে পারেন এর চেয়েও খারাপ অবস্থা অনেকে পড়ে, ট্রু পড়ে, কিন্তু আমার যতটুকু গিয়েছে আমি ততটুকু বলতেছি যে এত ম্যাসিভ মানুষজন আমার কাছে টাকা পায়, টাকার জন্য সবাই হন্য হয়ে খুঁজতেছে, মাস্তানরা আমাকে ধরার জন্য কেউ কেউ মেরে ফেলবে এরকম, পুলিশ খুঁজতেছে, মামলার অজুহাত, আমি এলাকায় যেতে পারছি না। আমার সবচেয়ে কাছের বন্ধু, ওর নাম জানেন, আলামিন। সো ছোটবেলা থেকে যার সাথে বড় হওয়া, যার হাত ধরে ঢাকা শহর চেনা, ও যখন মারা গেছে ওকে আমি দেখতে যেতে পারিনি, কারণ তখন আমার মাথায় 8টা মামলা, আমি যাওয়া মাত্র পুলিশ আমাকে ধরে ফেলবে। সো ওর জানাজাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। এই যে প্যাথেটিক এতগুলো ঘটনা, এটা তো আমার জীবনের সমস্যা ছিল, বিশ্বাস করেন। আমি কখনোই সমস্যায় ফোকাস করিনি। আমি একটা জিনিস বুঝেছি, আমি যদি ভালো চিন্তা রাখি, আমি ভালো নিয়ত করি এবং পজিটিভ ফোকাস থাকি, আল্লাহ আমাকে এই জায়গা থেকে বের করে আনে। এবং আজকের দিনে সেটা আমি অনুভব করি, ওই কষ্টগুলোর মাধ্যমে, ওই পরিস্থিতিগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে তৈরি করেছে বিধায় আজকে আমি লাখো মানুষ, আমরা 3 লক্ষ মানুষকে এই পর্যন্ত আমি বাংলাদেশে উদ্যোক্তাকে ট্রেনিং করিয়েছি। লাখো মানুষের জীবনে আমি পজিটিভ ভূমিকা পালন করতে পারছি। আমি নিজেই এখন ম্যাজিক হয়ে উঠছি। এই যে দেখেন নিক বুঝিছি, তাকে আল্লাহ এইভাবে করে পাঠাইছেন, এইভাবে পাঠানোর কারণে উনি পজিটিভ ফোকাস করে মানুষের জীবনে দেখেন কত বড় চেঞ্জ উনি কিন্তু নিয়ে আসতেছেন। সো এইভাবে আমরা পজিটিভ ফোকাস করে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারি। সো আমাদের ব্রেক টাইম হয়ে গেছে, আমরা ফর ½ এন আওয়ার ব্রেক নিব। এই ফাঁকে আপনারা এশারের নামাজ এবং হালকা পাতলা ডিনার করে ফেলবেন। আমাদের আরো আরো চমৎকার কিছু লার্নিং আপনাদের জন্য অপেক্ষা করছে। সো আমরা জাস্ট ½ ঘন্টা পরে আবার ব্যাক করছি। থ্যাংক ইউ সো মাচ।